রায়গড় গ্রামে বৈশাখী তার মামা সুদীপ এবং মামি কমলার সঙ্গে থাকতো। ছোটবেলাতেই বৈশাখীর বাবা মা এক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে বৈশাখী তার মামা মামির সঙ্গেই থাকতে শুরু করে। বৈশাখী তার মামা মামির সব কথাই শুনতো। কমলা বৈশাখীকে দিয়ে বাড়ির সব কাজ করাতো এবং তাকে বাজারে ফুল বিক্রি করতেও পাঠাতো। এরকমই একদিন বৈশাখী বাড়ির কাজ করছিল, তখনই তার মামি কমলা সেখানে আসে। বৈশাখী, আজ থেকে একটু বেশি পরিমাণে জঙ্গল থেকে ফুল তুলে আনবি, কারণ ওই সামান্য ফুলের টাকায় তোর খাওয়া খরচা ওঠে না। মামি, আমি তো বেশি করে ফুল তোলার চেষ্টা করি, কিন্তু বাজারে অনেকগুলো ফুলওয়ালা হয়ে গিয়েছে, তারা আমার আগে গিয়েই জঙ্গল থেকে সব ফুল তুলে আনে। বৈশাখী, তাহলে তুই তাদের আগে গিয়ে ফুল তোলার চেষ্টা করবি, কারণ বেশি পরিমাণে ফুল তুলে বাজারে বিক্রি না করলে আমিও তোকে খাওয়াতে পারবো না। কমলা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মামির কথা শুনে দুঃখী হয়ে বৈশাখী বলে, বাবা মায়ের সাথে যদি আমিও মরে যেতাম তাহলে বেশি ভালো হতো, এভাবে মামির কাছে থেকে এত কষ্ট পেতে হতো না। বৈশাখী এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ করে জঙ্গলে ফুল তুলতে চলে যায়। এবং ফুল তুলে এনে তৈরি হয়ে সে যখন বিক্রি করতে যাচ্ছিল, তখনই তার মামা সুদীপ সেখানে আসে। এই বৈশাখী, যতক্ষণ না সব ফুল বিক্রি হয় তুই বাড়ি আসবি না। আর হ্যাঁ, ফুল বিক্রি করে সব টাকা এনে আগে আমার হাতে দিবি, তারপর কতটা তোর মামিকে দিতে হয় সেটা আমি বুঝে নেব। ঠিক আছে মামা, তুমি যেমন বলবে আমি সেটাই করব, কিন্তু তার আগে মামিকে একটু বলো না আমাকে কিছু খেতে দিতে। সকাল থেকে কিছুই খাইনি, খুব জোরে খিদে পেয়ে গেছে। তোর খিদে পেয়েছে তুই তোর মামিকে গিয়ে বল, আমি তোর খাবারের কথা বলতে গিয়ে নিজের খাবার বন্ধ করতে পারবো না বাবা। সুদীপ বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে বৈশাখীও খাবারের কথা না বলেই ফুল বিক্রি করতে চলে যায়। ফুল নিয়ে নাও, ফুল, তরতাজা সুগন্ধময় ফুল। বৈশাখী এই বলে ফুল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছুক্ষণ কেটে যায় এবং বাজারে অনেকগুলি ফুলের দোকান হওয়ার কারণে বৈশাখীর সব ফুল বিক্রি হয় না। অনেক দেরি হয়ে গেল, কিন্তু এখনো কিছুটা ফুল বিক্রি হতে বাকি আছে। এই সময় আর কেউ ফুল নেবে বলে মনেও হচ্ছে না। বৈশাখী এই বলে বাজারে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে শুরু করে, কিন্তু কেউ তার ফুল কিনতে রাজি হয় না। এরপর বৈশাখী দুঃখী মনে বাড়ি ফিরে আসে। এদিকে সুদীপ এবং কমলা বৈশাখীর হাতে ফুল দেখে অনেক বেশি রেগে যায়। কি রে বৈশাখী, এক তো বাজারে কম পরিমাণে ফুল নিয়ে যাচ্ছিস, তার উপর থেকে কিছু ফুল আবার ফিরিয়েও নিয়ে আসছিস। এরকম তুই যদি ফুল বিক্রি করতে থাকিস আমরা তো পথে বসে যাব। মামি, তুমি বিশ্বাস করো, আমি এই ফুলগুলো বিক্রি করার অনেক চেষ্টা করেছি, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় কেউই এই ফুলগুলো কিনতে রাজি হয়নি। কেউ যখন রাজি হয়নি তাহলে তোকে সারা রাত রাস্তায় থেকে ফুলগুলি বিক্রি করার চেষ্টা করা দরকার ছিল, কিন্তু তোর তো ইচ্ছে বেশি পরিমাণে খাবার খেয়ে বাড়িতে বসে বসে বিশ্রাম করবি। তুই আমাদের কথা মেনে ফুল বিক্রি করতে যাবি কেন? কমলা বৈশাখীকে এই বলে রাগ করে ঘরের ভেতরে চলে যায়। এদিকে সুদীপ ও বৈশাখীকে অনেক বকাবকি করে সেখান থেকে চলে যায়। বৈশাখী সব ফুল বিক্রি করতে না পারায় কমলা সেই দিন রাতে তাকে খেতে দেয় না। এইদিকে বৈশাখী খিদের জ্বালায় শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ে। জানি না আর কতদিন এভাবে মামির অত্যাচার সহ্য করতে হবে, এদের সঙ্গে কষ্ট করে দিন কাটাতে হবে। বৈশাখী এই বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন বৈশাখী প্রত্যেক দিনের মতো এই বাড়ির সব কাজ শেষ করে জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করতে চলে যায় এবং মামা ও মামির কথা ভেবে সে ফুল বিক্রি করতে শুরু করে দেয়, কিন্তু আজও তার কম পরিমাণ ফুল বিক্রি হয়। আজ আমাকে যেমন করে হোক সব ফুল বিক্রি করতেই হবে। আজ যদি সব ফুল বিক্রি না করতে পারি তাহলে মামি আমাকে আজও খেতে দেবে না। বৈশাখী এই বলে ফুল বিক্রি করার চেষ্টা করতে থাকে। তখনই একটি বড় বাস এসে সেখানে উপস্থিত হয় এবং বাস থেকে অনেকগুলি ছেলে মেয়ে বেরিয়ে বাজারে ঘুরতে শুরু করে। আরে বাহ, শহর থেকে লোক আমাদের গ্রামে বেড়াতে এসেছে, এটাই একটা সুযোগ। যদি ওরা আমার কাছ থেকে ফুল কেনে তাহলে খুব ভালোই হবে। বৈশাখী এই বলে সকলের কাছে গিয়ে ফুল কেনার জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। তখনই একটি মেয়ে চন্দনা বৈশাখীকে বলে, এই গে মেয়ে, আমরা কি শহর থেকে গ্রামে তোর ফুল কিনতে এসেছি যে তুই শুধু শুধু আমাদের কাছে এসে বিরক্ত করছিস? দিদি, বেশি না হলেও একটি অন্তত ফুল কেনো। এই ফুলগুলি বিক্রি না হলে আমি বাড়িতে যেতে পারবো না। তুই বাড়িতে যেতে পারবি না তো আমি কি করব?
আমার এই ফুলের কোনো প্রয়োজন নেই, তাই আমাকে বিরক্ত না করে অন্যজনের কাছে গিয়ে ফুল বিক্রি কর। চন্দনা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মন খারাপ করে বৈশাখী অন্যদের কাছে গিয়ে ফুল বিক্রি করতে শুরু করে। তখনই রাজীব নামের একটি ছেলে এসে সেখানে উপস্থিত হয় এবং পকেট থেকে 500 টাকার নোট বের করে বৈশাখীর হাতে দিয়ে বলে, এই নাও টাকা, আর সব ফুল আমাকে দিয়ে দাও। সব ফুল বিক্রি হয়ে গেলে তো তুমি বাড়ি যেতে পারবে। হ্যাঁ, এবার আমি বাড়ি যেতে পারবো, কিন্তু আমার কাছে তো 500 টাকার খুচরো দেওয়ার মতো টাকা নেই। খুচরো দিতে হবে না, তুমি টাকাটা রেখে দাও। রাজীব বৈশাখীকে এই বলে ফুলগুলি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখী রাজীবের এরকম ব্যবহারে অবাক হয়ে যায় এবং চুপচাপ বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ফুল বিক্রির টাকা সে তার মামা ও মামির হাতে তুলে দেয়। আরে বাহ, 500 টাকার নোট আর সাথে সাথে এত খুচরো পয়সা। বৈশাখী, তুই কত ফুল বিক্রি করেছিস যে এত টাকা রোজগার হয়েছে? আমি প্রত্যেকদিন যা ফুল নিয়ে যাই আজও তাই নিয়ে গেছিলাম, কিন্তু একজন কিছুটা পরিমাণ ফুলের জন্য আমাকে 500 টাকা দিয়ে খুচরো না নিয়ে সেখান থেকে চলে যায়। বৈশাখী এই বলে ঘরের ভেতরে চলে আসে। এদিকে বৈশাখীর মুখে রাজীবের কথা শুনে কমলা অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি সে সুদীপকে বলে, সুদীপ, ছেলেটি মনে হচ্ছে কোনো ধনী বাপের ছেলে। বৈশাখীর কষ্ট দেখে তার কম পরিমাণ ফুলের জন্য এত বেশি টাকা দিয়ে দিয়েছে। ঠিক বলছো কমলা, আমার তো মনে হচ্ছে ওই ছেলে আমাদের বৈশাখীকে পছন্দ করে, তাই ওর কষ্টের কথা ভেবে কম ফুল বেশি টাকা দিয়ে কিনছে। ঠিকই বলেছো সুদীপ, তোমার মতো আমারও তাই মনে হচ্ছে। কমলা সুদীপকেই বলে অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন বৈশাখীকে বেশি পরিমাণ ফুল নিয়ে বাজারে যেতে বলে। এদিকে মামা ও মামির কথা মতো বৈশাখী ফুল নিয়ে বাজারে যাওয়া মাত্রই রাজীব সেখানে এসে উপস্থিত হয়। বৈশাখী, এই নাও তোমার ফুলের টাকা, আর সব ফুল আমাকে দিয়ে দাও। আপনি সামান্য 200 টাকার ফুলের এত টাকা দিচ্ছেন কেন? বৈশাখী, শুধু শুধু বেশি প্রশ্ন করো না, সারাদিন অনেক পরিশ্রম করো। এই টাকাগুলো নিয়ে বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমি কাল আবার তোমার কাছে ফুল কিনতে আসবো। রাজীব বৈশাখীকে এই বলে টাকা দিয়ে ফুল নিয়ে সেখান থেকে চলে যায়। বৈশাখী রাজীবের এরকম ব্যবহারে হতভম্ব হয়ে যায়। তখনই বৈশাখীর এক বান্ধবী মিনা সেখানে আসে। মিনা নিজেও ফুল বিক্রি করে তার সংসার চালায়। বৈশাখী, আমি কাল থেকে লক্ষ্য করছি ওই ছেলে তোকে ফুলের বেশি পরিমাণ টাকা দিয়ে চলে যাচ্ছে। ওর ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোকে ভালোবাসে। মিনা, তোর কি মাথাটা গেছে? ছেলেটিকে দেখে ধনী পরিবারের মনে হয়। আমার মতো একজন অনাথ ফুলওয়ালি মেয়েকে সে কিভাবে ভালোবাসতে পারে? তাই এইসব ভুল ধারণা মাথা থেকে নামিয়ে দে। বৈশাখী এই বলে টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে এসে তার মামা ও মামির হাতে 1000 টাকা তুলে দেয়। বৈশাখীর থেকে 1000 টাকা পেয়ে সুদীপ এবং কমলার সন্দেহ সত্যিতে পরিণত হয়। এই দেখে তারা মনে মনে ধনী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। বৈশাখী এই বলে ঘরের ভেতরে চলে আসে। সুদীপ, তোমার বোনের মেয়েকে মানুষ করে এতদিন আমি ভাবছিলাম ওকে খাইয়ে আমরা সময় নষ্ট করছি, কিন্তু যেদিন থেকে ওই ছেলে ফুলের পরিবর্তে বেশি পরিমাণে টাকা দিচ্ছে, এবার তো মনে হচ্ছে বৈশাখী আমাদের জন্য সোনার ডিম দেওয়া মুরগি। ঠিক বলেছ কমলা, সোনা দেওয়া মুরগিটার এবার খেয়াল রাখা দরকার। তাই যতদিন এভাবে চলছে ওকে ভালোবেসে নিজের মেয়ের মতো করে রাখতে হবে। কমলা এবং সুদীপ এই বলে অনেক খুশি হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। বৈশাখী প্রত্যেকদিন বাজারে ফুল বিক্রি করতে যেতে না যেতেই রাজীব সেখানে এসে টাকা দিয়ে ফুলগুলি নিয়ে সেখান থেকে চলে যেত। এরকমই একদিন বৈশাখী জঙ্গলে ফুল তুলতে যাচ্ছিল। তখনই জঙ্গলে যাওয়া মাত্রই বৈশাখী অবাক হয়ে যায়, কারণ রাজীব সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। আরে রাজীব, তুমি এখানে কি করছো? বৈশাখী, আমি এখানে তোমাকে একটি ইম্পর্টেন্ট কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। জানি না আমার মুখে এই কথা শুনে তুমি কেমন রিয়াক্ট করবে। রাজীব, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৈশাখী, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? না রাজীব, এ কখনো হতে পারে না। তোমার মতো ধনী ছেলের জীবনে আমার মতো গরিব অভাগী মেয়ে কখনো জায়গা নিতে পারবে না। তাই দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। বৈশাখী রাজীবকে এই বলে মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং কয়েকদিন পর্যন্ত সুদীপ ও কমলার হাজার বলার সত্ত্বেও সে জঙ্গলে ফুল তুলতে যেত না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৈশাখী, আর কতদিন এভাবে নাটক করে বাড়িতে বসে থাকবি? তোর প্রত্যেকদিন ফুল বিক্রি করার টাকা না পেয়ে আমাদের সংসারে অভাব দেখা দিচ্ছে। 2 দিন পর তো খাওয়াও জুটবে কিনা সন্দেহ।
মামি, বাইরে ফুল বিক্রি করা ছাড়া তুমি আমাকে অন্য কোনো কাজ দাও, আমি সেটাই করব, কিন্তু আমি ফুল বিক্রি করব না। বাড়ির কাজ করে টাকা পাওয়া যায় না, তাই কাল থেকে চুপচাপ জঙ্গল থেকে ফুল তুলে এনে বিক্রি করতে বেরোবি, না হলে কিন্তু এই বাড়িতে থাকাই তোর দায় করে দেব। কমলা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মামির কথা শুনে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। কয়েকদিন ফুল বিক্রি না করে মামা আর মামিকে এড়িয়েছিলাম, কিন্তু মামি আর আমার কোনো কথা শুনবে না, তাই রাজীবের নজর বাঁচিয়ে আমাকে ফুল তুলে বাজারে বিক্রি করতে যেতেই হবে। বৈশাখী এই বলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জঙ্গলে ফুল তুলতে চলে যায়। বৈশাখী ফুল তুলছিল, তখনই হঠাৎ রাজীব এসে সেখানে উপস্থিত হয়। বৈশাখী, আমি তোমাকে প্রেমের কথা বলতে না বলতেই তুমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলে। তুমি কয়েকদিন ফুল তুলতেও আসোনি। তুমি জানো, তোমাকে না দেখে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। দেখো রাজীব, শুধু শুধু আমাকে বিরক্ত করো না, আমি তোমার যোগ্য নয়, তাই দয়া করে আমার পেছন ছেড়ে দাও। বৈশাখী রাজীবকে এই বলে সামান্য ফুল তুলেই বাড়ি ফিরে আসে। এদিকে ঝুড়িতে কম পরিমাণে ফুল দেখে কমলা বলে, কি রে বৈশাখী, দিন দিন কি তোর কাজে মন লাগছে না? এই সামান্য পরিমাণ ফুল তুলে তুই কত টাকা রোজগার করতে পারবি? মামি, আজ জঙ্গলে ফুল অনেক কম ছিল, তাই বেশি তুলতে পারিনি, কিন্তু তুমি চিন্তা করো না, কাল একটু ভোরবেলা গিয়ে বেশি পরিমাণে ফুল তুলে আনবো। বৈশাখী তার মামিকে এই বলে ফুলগুলি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বৈশাখী বাজারে ফুল বিক্রি করছিল, তখনই রাজীব সেখানে আসে। এই নাও টাকা, তুমি ফুলগুলো আমাকে দিয়ে দাও। দেখো রাজীব, তুমি আমার পেছন ছেড়ে দাও, তুমি তোমার সঙ্গীদের সঙ্গে এখানে বেড়াতে এসেছো, কিছুদিন পর বাড়ি ফিরে যাবে, কিন্তু তোমার সঙ্গে নাম জড়িয়ে গেলে আমার মামা আর মামি আমাকে মেরে ফেলবে, তাই দয়া করে আমাকে বাঁচতে দাও। তুমি ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করে এখান থেকে শহরে নিয়ে যেতে চাই। তুমি আমাকে ভুল ভেবো না বৈশাখী। রাজীব, তোমার মতো আগেও গ্রামে অনেক টুরিস্টরা বেড়াতে এসেছিল, যারা এখানে কিছুদিন থাকার পরে গ্রামের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে সময় কাটিয়ে নিজেদের দেশে ফিরে গিয়েছিল, তাই তাদের মতো আমি সেই ফাঁদে পা দিতে চাই না। বৈশাখী রাজীবকে এই বলে ফুল নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে কমলা বৈশাখীকে ফুল বিক্রি না করে বাড়ি ফিরতে দেখে প্রচন্ড রেগে যায়। বৈশাখী, দিন দিন তোর পাগলামি বেড়েই চলেছে, আর আগের মতো তোর কাজেও মন লাগছে না, এবারে মনে হচ্ছে তোকে যতক্ষণ না শায়েস্তা করবো তুই সঠিক লাইনে আসবি না। কমলা বৈশাখীকে এই বলে খুব মারধর করে। এদিকে মামির হাতে প্রচন্ড মারধর খেয়ে বৈশাখী কাঁদতে থাকে। তখনই কমলা দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায়। কমলা দরজা খুলে দেখে রাজীব সেখানে দাঁড়িয়ে আছে। কে তুমি? কি চাই তোমার? তুমি কি দরকারে এখানে এসেছো? এটা বৈশাখীর বাড়ি তো, একটু বৈশাখীকে ডেকে দেবে, আমার একটা জরুরি কথা আছে। তোমার কি জরুরি কথা আছে সেটা তুমি আমাকে বলো, আমি বৈশাখীর মামি। আমি প্রতিদিন তার কাছ থেকে ফুল কিনি, আজও বাজারে কিনতে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখতে পাইনি, তাই বাড়িতেই ফুল কিনতে চলে এলাম। রাজীবের মুখে এই কথা শুনে কমলা অনেক খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে ফুল এনে রাজীবের হাতে তুলে দেয়। এদিকে রাজীব ফুল নিয়ে কমলার হাতে 1000 টাকা তুলে দেয়। সামান্য পরিমাণ ফুলের 1000 টাকা পেয়ে কমলা বুঝতে পেরে যায় যে রাজীব সেই ছেলে যে প্রত্যেকদিন বৈশাখীর কাছে ফুল কেনে। বাবা, তোমার মতো এত ভালো গ্রাহকই তো আমি চাই, যে সামান্য ফুলের এত ভালো দাম দেয়। তোমার মতো ভালো গ্রাহকদের জন্য শুধু ফুল কেন, আমার কাছে আরো ভালো ভালো জিনিস আছে, যেটা পেলে তোমার জীবনটাই পাল্টে যাবে। রাজীব কমলার মুখে এরকম কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং তাকে কিছু না বলেই সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে বৈশাখী রাজীব এবং কমলার সব কথা শুনছিল। বাবা মায়ের মৃত্যুর পরে মামার মামিকে আপন করে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আজ মামির কথা শুনে তো মনে হচ্ছে সে যদি ভালো টাকা পায় তাহলে আমাকেও বিক্রি করতে পিছু পা হবে না। বৈশাখী এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে বৈশাখীর মামা সুদীপ বাড়িতে এলে কমলা খুশি খুশি 1000 টাকা তাকে দিয়ে বলে, সুদীপ, এতদিন আমরা যেই দিনের অপেক্ষা করছিলাম সেই দিন চলে এসেছে। কমলা, তুমি কোন দিনের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বৈশাখীকে দেখে যেই ছেলে পাগল ছিল, ফুলের জন্য তাকে বেশি পরিমাণে টাকা দিত, সে আজ বাড়ি পর্যন্ত চলে এসেছিল। আমার মনে হয় সে বৈশাখীকে পছন্দ করে। বৈশাখীর বদলে আমরা তার কাছ থেকে মোটা টাকা ডিমান্ড করতে পারবো। এ তো খুব ভালো কথা। এই অভাগী মেয়ের জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হবে না, এমনিতেই হাতে অনেক টাকা চলে আসবে, আর আমাদের বাকি জীবনটা ভালোভাবে আমরা কাটাতে পারবো।
সুদীপ এবং কমলা এই বলে অনেক খুশি হয়ে যায়। এদিকে ঘরের বাইরে থেকে বৈশাখী তার মামা ও মামির সব কথা শুনে ফেলে এবং খুব চিন্তায় পড়ে যায়। ছি ছি, টাকার জন্য মামা আর মামি আমাকে রাজীবের কাছে বিক্রি করে দিতে চাইছে। তারা টাকার জন্য এত নিচে নামবে আমি কখনো ভাবতে পারিনি। বৈশাখী এই বলে মন খারাপ করে বসে থাকে এবং পরের দিন ঘুম থেকে উঠে জঙ্গলে আবার ফুল তুলতে চলে যায়। আজ যদি রাজীব জঙ্গলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমি তাকে মামা আর মামির প্ল্যানের সব কথা বলে দেব আর তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে কিছুদিন পর রাজীবকে বিয়ে করে শহরে শিফট হয়ে যাব। না হলে মামা আর মামি রাজীবকে না হলেও আমাকে অন্য কাউকে বিক্রি করে দেবে। বৈশাখী এই বলে জঙ্গলে ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, কিন্তু রাজীব বৈশাখীর সঙ্গে জঙ্গলে দেখা করতে আসে না। বৈশাখী এই দেখে অনেক দুঃখী হয়ে যায় এবং সে জঙ্গল থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়, কিন্তু সেখানেও রাজীব ফুল কিনতে আসে না। আমি রাজীবকে অনেক বেশি অপমান করে ফেলেছি, সে রাগ করে হয়তো চলে গেছে। এরকম যদি হয় তাহলে আমার আর কোনোদিন রাজীবের সঙ্গে দেখা হবে না। বৈশাখী এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং সে ফুল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে রাজীব হোটেল রুমে বসেছিল, তখনই রাজীবের এক বান্ধবী ববিতা সেখানে আসে। কি হলো রাজীব, কাল তোমাকে আমি যে প্রস্তাবটা দিলাম তুমি সেই ব্যাপারে আমার সঙ্গে আর কোনো কথাই বললে না যে? ববিতা, সেই ব্যাপারে আর কোন কথা বলার আছে? তুমি তো জানো আমরা জাস্ট গুড ফ্রেন্ড, এর চেয়ে বেশি আর কিছু নয়। রাজীব, কেন নয়? আমি তো তোমার ছোটবেলার বান্ধবী। তুমি তো জানোই আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমার কোনো কথাই গ্রাহ্য করনি। তাই আজ তোমাকে বলতেই হবে যে কেন তুমি আমাকে পছন্দ করো না। এর কারণ হলো আমি এই গ্রামেরই একটি মেয়েকে ভালোবাসি। রাজীব, তুমি গ্রামের একটি মেয়েকে ভালোবাসো? আমার তো মনে হচ্ছে তুমি যে কদিন এখানে আছো তার সঙ্গে টাইম ওয়েস্ট করছো। ববিতা, তোমার যা মনে হয় তুমি তাই ভাবো, তোমার ভাবনা চিন্তা নিয়ে আমার কিছু যায় আসে না। রাজীব ববিতাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীবের মুখে গ্রামের মেয়েকে ভালোবাসার কথা শুনে ববিতা অনেক দুঃখী হয়ে যায় এবং সেই দিন থেকে সে রাজীবের উপরে নজর রাখতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৈশাখী রাজীবকে কয়েকদিন জঙ্গলে এবং বাজারে দেখতে না পাওয়ায় খুব চিন্তায় পড়ে যায়। এরকমই একদিন সে মন খারাপ করে জঙ্গলে ফুল তুলছিল, তখনই রাজীব সেখানে আসে। বৈশাখী, রাগ করো না, আমি এখানে তোমাকে বিরক্ত করতে আসিনি। আমি তোমাকে বলতে এসেছি যে কিছুদিন পর আমরা এখান থেকে চলে যাব। রাজীব, যখন তুমি এখান থেকে চলে যাবে আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমার মামা আর মামি ভালো মানুষ নয়। তোমার এখান থেকে চলে যাওয়ার পরে তারা আমাকে টাকার জন্য অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি যখন আছি তোমাকে কেউ বিরক্ত করতে পারবে না। রাজীবের মুখে এই কথা শুনে বৈশাখী অনেক খুশি হয়ে যায়। এরপর দুজনে জঙ্গলে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৈশাখী প্রত্যেক দিনই তাড়াতাড়ি জঙ্গল থেকে ফুল তোলার বাহানায় এসে রাজীবের সঙ্গে দেখা করত। রাজীব, আমি বেশি দিন মামার মামির চোখে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে এখান থেকে শহরে নিয়ে চলো। বৈশাখী, তোমাকে বিয়ে করে একদিন না একদিন আমি শহরে নিয়ে যাব, তাই যে কদিন আমি গ্রামে আছি আমার সঙ্গে এইভাবেই সময় কাটাও। গ্রাম ছেড়ে যাওয়ার সময় আমি বিয়ে করে তোমাকে এখান থেকে নিয়ে যাব। রাজীব, তোমার সঙ্গে বিয়ে করে এখান থেকে যাওয়ার আগে মামা আর মামি যদি আমাদের ব্যাপারটা জানতে পেরে যায় তাহলে কিন্তু আমরা খুব বড় সমস্যায় পড়ে যাব। যখন ধরা পড়বো তখন দেখা যাবে, তাই ওসব কথা ভেবে এখন থেকে মন খারাপ করো না। অন্তত সকালে একবার তোমার সঙ্গে দেখা করার সুযোগ পাই, কিন্তু এসব কথা নিয়ে তুমি সেটাও নষ্ট করে দিচ্ছ। রাজীব বৈশাখীকে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এদিকে বৈশাখী রাজীবের মন খারাপ দেখে তার হাতে একটি ফুল তুলে দিয়ে আনন্দের সঙ্গে গল্প করতে থাকে। এরকমই একদিন বৈশাখী এবং রাজীব দুজনে বসে কথা বলছিল। রাজীব, প্রত্যেকদিন সকাল সকাল ফুল তুলতে আসাই মামার মামি আমার উপর সন্দেহ করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে শহরে চলে যেতে হবে। বৈশাখী, আমি তোমাকে ভালোবাসি, আমার উপর বিশ্বাস রাখো। তোমাকে বেশি চিন্তা করতে হবে না, কয়েকদিন পর আমরা ঠিক শহরে চলে যাব। কিন্তু এই গ্রামে কিছুদিন থাকার কারণে আমার এখানে ভালো লাগতে শুরু করেছে, আর কয়েকদিন এখানে কাটিয়ে নি, তারপর চলে যাব। রাজীব, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে, তাই শহরে যাওয়ার জন্য আমি আর তোমাকে বিরক্ত করব না। বৈশাখীর মুখে এই কথা শুনে রাজীব অনেক খুশি হয়ে যায়। এদিকে দুজনে প্রেমের গল্পে মগ্ন ছিল, তখনই একটি গাছের আড়ালে দাঁড়িয়ে পিয়ালি তাদের উপর নজর রাখছিল। ও,
এই তাহলে সেই গাইয়া মেয়ে যার কারণে রাজীব আমাকে রিজেক্ট করেছে। আমার মতো এত সুন্দরী একটা মেয়ের প্রস্তাব অস্বীকার করে জঙ্গলের মাঝে বসে প্রেম লীলা করছে, এদেরকে তো আমি মজা বোঝাবই। পিয়ালি এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীব এবং বৈশাখী একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাজীব বৈশাখীর হাত ধরার চেষ্টা করে। এখন নয় রাজীব, বিয়ের আগে কোনো কিছুই নয়, আমরা এখন শুধুই বন্ধু, তাই যা হবে সব বিয়ের পরে। ঠিক আছে বৈশাখী, তুমি যা বলবে আমি তাই করব। যদি আমার সঙ্গে রিলেশন বিয়ের পর রাখতে চাও আমি রাজি আছি। তাই কাল তুমি একটু তাড়াতাড়ি জঙ্গলে এসো, পাশের মন্দিরে আমরা কালই বিয়ে করব। সত্যি বলছো রাজীব? তুমি আমাকে বিয়ে করে নেবে? আমি বিয়ে করে তোমার সঙ্গে সংসার করব? আমার তো নিজের ভাগ্যের উপরে বিশ্বাসই হচ্ছে না। এতে বিশ্বাস না করার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। রাজীবের কথা শুনে বৈশাখী অনেক খুশি হয়ে যায় এবং কিছুটা ফুল তুলে বাড়ি ফিরে যায়। বৈশাখীর হাতে কম পরিমাণ ফুল দেখে কমলা বলে, কি রে, আমাদের ঘুম থেকে ওঠার আগেই তো তুই ফুল তুলতে চলে যাস, আর এত কম পরিমাণ ফুল তুলে নিয়ে আসিস? তুই জঙ্গলে গিয়ে কি করিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মামি, আমি সকাল সকাল গিয়ে ভালো ভালো দামি ফুলগুলো তুলে আনি, আর তার জন্য কম ফুল হলেও বেশি টাকা রোজগার করতে পারবো। তাই আমার ফুল তোলা না দেখে কত টাকা তুমি প্রত্যেকদিন পাচ্ছ সেটার কথাই ভাবো। দেখ বৈশাখী, আমি খুব ভালো করেই জানি তুই ফুল বিক্রির আড়ালে কি করছিস, তাই আমার সামনে মিথ্যে নাটক করবি না। কমলা বৈশাখীকেই বলে ঘরের ভেতরে চলে আসে এবং ঘরে এসে তার স্বামী সুদীপকে বলে, সুদীপ, দিন দিন বৈশাখীর ব্যবহার পাল্টে যাচ্ছে। প্রত্যেকদিন আমাদের বলার আগেই তাড়াতাড়ি ফুল তুলতে চলে যাচ্ছে, আর অনেকক্ষণ পরে কিছুটা ফুল নিয়ে বাড়ি ফিরছে। আমার তো সন্দেহ আছে যে ও বাইরে কোনো ষড়যন্ত্র করছে। কমলা, আমার মনে হচ্ছে বৈশাখী কারোর সঙ্গে মিলে আমাদের দুজনকে মারার প্ল্যান করছে। আরে সুদীপ, বৈশাখীর এত সাহস নেই যে ও আমাদের মারার প্ল্যান করবে। আমার তো মনে হয় ও কারোর সঙ্গে পালাবার প্ল্যান করছে। এ কি বলছো কমলা? ও যদি এখান থেকে পালিয়ে যায় আমাদের কি টাকা রোজগার করে এনে দেবে? আমরা দুজনে তো না খেয়ে মরবো। সেই কারণেই তো আমার ওই মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। যদি একবার হাতছাড়া হয়ে যায় আমরা তো পথে বসে যাব। ওকে দিয়ে তো ভবিষ্যতে আমার অনেক টাকা রোজগার করার আছে। কমলা এবং সুদীপ এভাবেই কিছুক্ষণ কথাবার্তা বলার পরে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে বৈশাখী এসে কমলাকে বলে, মামি, কাল সকালে আমাকে একটু তাড়াতাড়ি ফুল তুলতে যেতে হবে, তাই এখন আমার কয়েকজন বান্ধবীকে বলে আসি। এত সকালে একা জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না। বৈশাখী, অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তোর এখন বাইরে যাওয়াটা উচিত হবে না। তোর বান্ধবীদেরকে না ডেকে কাল তুই আমার সঙ্গে ফুল তুলতে যাস। এখন থেকে আমিই তোর সঙ্গে যাব। বৈশাখী কমলার কথা শুনে ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে কমলাকে বলে, আরে মামি, এত সকালে শুধু শুধু ঘুম থেকে উঠে আমার সঙ্গে যাওয়ার কি দরকার আছে? বৈশাখী, তোকে আমার ঘুম নিয়ে ভাবতে হবে না। আমি ভালো করেই জানি ফুল তোলার বাহানায় তুই কি করতে যাচ্ছিস, তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে যা। মামির কথা শুনে বৈশাখী মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায় এবং ঘরে বসে বসে ভাবতে শুরু করে। রাজীবের সঙ্গে বিয়ে করে নতুন করে নিজের জীবন শুরু করবো ভেবেছিলাম, কিন্তু মামির জন্য মনে হচ্ছে সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। বৈশাখী এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং সারা রাত জেগে মামা ও মামির ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে। মামা মামির চোখের আড়ালে আমাকে বাড়ি থেকে বেরিয়ে রাজীবের সঙ্গে বিয়ে করতে হবে। একবারই বাড়ি থেকে বের হতে পারলে আমাকে আর কেউ আটকাতে পারবে না। বৈশাখী এই বলে ভোরবেলায় চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে আসে। জঙ্গলে রাজীব আগে থেকেই বৈশাখীর অপেক্ষা করছিল। বৈশাখীকে আসতে দেখে রাজীব অনেক খুশি হয়ে যায় এবং দুজনেই পাশের একটি মন্দিরে গিয়ে বিয়ে করে। এরপর তারা জঙ্গলে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। বৈশাখী, এবার তো আমরা স্বামী স্ত্রী, এখন তোমার আর আমার কাছে আসতে কোনো আপত্তি নেই তো? না রাজীব, আমি তোমাকে স্বামী রূপে পেয়েছি, তাই তোমার কোনো কিছুতে আমার কোনোই আপত্তি নেই। বৈশাখীর মুখে এই কথা শুনে রাজীব অনেক খুশি হয়ে যায় এবং দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। অনেক দেরি হয়ে গেছে, এবার মনে হয় তোমার বাড়ি চলে যাওয়া উচিত। কিন্তু রাজীব, আমি বাড়ি কিভাবে যাব? মামার মামিকে কিছু না বলেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন বাড়িতে গেলে আমাকে মার খেতে হবে। বৈশাখী,
প্রথমবার তোমাদের বাড়িতে গিয়ে তোমার মামির কথাবার্তা থেকে বুঝতে পেরেছি যে তারা টাকা ছাড়া আর কিছুই চেনে না। তাই এই নাও 2000 টাকা, বাড়ি গিয়ে তোমার মামির হাতে দিয়ে দাও। টাকা পেয়ে তোমার মামি আর তোমাকে প্রশ্ন করবে না। রাজীব বৈশাখীকে এই বলে 2000 টাকা হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টাকা নিয়ে বৈশাখী বাড়ি ফিরে আসে। বৈশাখী বাড়িতে আসা মাত্রই কমলা প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে, এখন তোর বাড়িতে আসার সময় হলো? কাল তো তোকে বুঝিয়ে বলেছিলাম যে তোর সঙ্গে আমি ফুল তুলতে যাব। মামি, আমি তোমাকে অনেকবার ঘুম থেকে তোলার চেষ্টা করেছি, কিন্তু তুমি ওঠোনি। শেষে আমি একাই ফুল তুলতে যেতে বাধ্য হয়েছি। বৈশাখী, তুই তো ফুল তুলতে গিয়েছিলিস, তাহলে এত টাকা নিয়ে কেন বাড়ি এসেছিস? মামি, আমি আজকে অনেক ফুল তুলেছিলাম, আর জঙ্গল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় সেই সাহেবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। রাস্তাতেই আমার কাছ থেকে সে সব ফুল কিনে নেয়। তোর ওই সাহেব যখন বাড়িতে এসেছিল তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে কিছুদিনের জন্য ওই সাহেব এসে তোর উপর একটু বেশি মায়া দেখাচ্ছে। না মামি, তুমি ভুল ভাবছো। ও খুব ভালো ছেলে, আর আমার আনা তরতাজা ফুল তার অনেক ভালো লাগে, তাই তো সে আমার কাছ থেকেই সব ফুল কেনে। বৈশাখী তার মামিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখীর মুখে রাজীবের সুনাম শুনে কমলার সন্দেহ আরো বেশি বেড়ে যায় এবং সেও চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৈশাখী প্রত্যেক দিন রাজীবের সঙ্গে জঙ্গলে দেখা করতে যায়। এভাবেই তাদের দিন ভালোভাবে কাটছিল। এরকমই একদিন রাজীব বৈশাখীকে বলে, বৈশাখী, দিন দিন তোমাদের গ্রামের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তাই তোমার মামা মামির জানার আগেই আমাদের এই গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হবে। সেই কারণে আমি ভেবেছি কাল সকালের ট্রেনে আমরা দুজনে গ্রাম ছেড়ে শহরে চলে যাব। সত্যি রাজীব, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এই গ্রাম ছেড়ে শহরে নিজের শ্বশুর বাড়িতে যাব। হ্যাঁ বৈশাখী, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি যা যা পাওয়ার স্বপ্ন দেখো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। কাল সকালে সময় মতো তুমি এসে আমার সঙ্গে দেখা করবে। রাজীবের কথা শুনে বৈশাখী খুশি খুশি বাড়ি ফিরে আসে। বৈশাখী বাড়ি ফেরা মাত্রই কমলা প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে, কি রে বৈশাখী, আমাদের চোখে ধুলো দিয়ে তুই বাইরে ওই সাহেবের সঙ্গে সময় কাটাচ্ছিস, আর প্রত্যেকদিন মাত্র 1-2 হাজার টাকা এনে আমার হাতে দিচ্ছিস? তোর প্রত্যেক দিনের নাটক আর এই বাড়িতে চলবে না। মামি, তুমি ভুল ভাবছো, আমি এরকম কিছুই করিনি। তুই আমাদের চোখে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাবি আর আমরা বসে বসে দেখবো? তাই তোর সাহেবের যদি দেখা করতে এতই ইচ্ছে, তাহলে মোটা টাকা নিয়ে বাড়িতে আসতে বল। আমি 10,000 টাকার বদলে তাকে তোর সঙ্গে দেখা করতে দেব। কমলা বৈশাখীকে এই বলে একটি ঘরে বন্ধ করে দেয়। এদিকে ঘরে বন্দি হয়ে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। কাল তো আমি আমার স্বামীর সঙ্গে গ্রাম ছেড়ে শহরে চলে যাব, আর আজ মামি আমাকে ঘরে বন্ধ করে দিল। এবার কাল সকালে আমি কিভাবে রাজীবের কাছে যাব? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করতেই হবে। বৈশাখী এই বলে খুব চিন্তায় পড়ে যায় এবং কিভাবে সে বাড়ি থেকে বের হবে সেই ব্যবস্থা করতে শুরু করে। আমাকে যেমন করে হোক এখান থেকে বের হতেই হবে। সকালে রাজীব আমার জন্য অপেক্ষা করবে। আমি কিভাবে এই ঘর থেকে বেরোবো কিছুই বুঝে উঠতে পারছি না। বৈশাখী এই বলে খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে রাজীব হোটেলে গিয়ে ব্যাগ প্যাকিং করতে শুরু করে। তখনই তার এক সঙ্গী সূর্য এসে তাকে বলে, কি রে রাজীব, তুই বললি আর কিছুদিন এই গ্রামে কাটাবি, আজ হঠাৎ ব্যাগ প্যাক করছিস কেন? সূর্য, এই কিছুক্ষণ আগে বাবার ফোন এসেছে, তিনি খুব অসুস্থ। আমাকে আজ রাতের গাড়িতেই শহরের জন্য রওনা হতে হবে। রাজীব সূর্যকে এই বলে ব্যাগ প্যাকিং করতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে বৈশাখী জানালা ভেঙে রাতেই বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে আশ্রয় নেয়। আমাকে রাতটা এখানেই লুকিয়ে কাটাতে হবে, সকাল হলে রাজীব এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। বৈশাখী এই বলে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণেই তার ঘুম পেয়ে যায় এবং যখন তার ঘুম ভাঙে রাজীবকে সে কোথাও দেখতে পায় না। ইস, আজ তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার দিন, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাজীব আমাকে দেখতে না পেয়ে আবার হোটেলে ফিরে গেল না তো? বৈশাখী এই বলে জঙ্গলের চারিদিকে রাজীবকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও রাজীবকে দেখতে না পেয়ে বৈশাখী মন খারাপ করে হোটেলে যায়। এই মেয়ে, তুই এখানে কি করছিস? দাদা, আমার সাহেবকে একটু ডেকে দাও না, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। এখানে অনেক সাহেব আছে, তুই কোন সাহেবের কথা বলছিস? আগে তার নাম বল, দেখছি তাকে ডাকা যায় কি না। দাদা, আমার সাহেবের নাম রাজীব, দয়া করে ওকে ডেকে দাও না, ওর সঙ্গে আমার খুব আর্জেন্ট দরকার আছে। বৈশাখীর কথা শুনে সিকিউরিটি গার্ড খাতা চেক করতে শুরু করে এবং কিছুক্ষণ খাতা চেক করার পর বৈশাখীকে বলে,
তুই যেই নাম বলছিস সেই নামের কেউ কখনোই এই হোটেলে আসেনি, তাই আমার মনে হচ্ছে তোর কোনো ভুল হচ্ছে। না না, এ হতে পারে না, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। একবার দয়া করে ভালো করে চেক করো, আমার সাহেব এখানেই আছে। বৈশাখীর মুখে এই কথা শোনা মাত্রই গার্ড প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে বৈশাখীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বৈশাখী দুঃখী মনে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই সে পিয়ালিকে দেখতে পায়। ম্যাডাম, আমার রাজীব আপনাদের সঙ্গেই তো এখানে এসেছিল, দয়া করে আমাকে তার কাছে নিয়ে যাবেন, আমার তার সঙ্গে খুব জরুরি দরকার আছে। বৈশাখী, তুমি যেই সাহেবের কথা বলছো সে 1 নম্বরের ঠকবাজ, তাই তার সঙ্গে দেখা করার কথা না ভেবে তুমি বাড়ি ফিরে যাও, তাহলেই তুমি ভালো থাকবে। ম্যাডাম, এ আপনি কি বলছেন? কয়েকদিন আগেই সাহেবের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তিনি আমার স্বামী, আমি কেন তার সঙ্গে দেখা না করেই চলে যাব? ম্যাডাম, আপনি আমার উপরে দয়া করুন, তার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন। বৈশাখী, আমি তোমার ভালোর জন্যই তোমাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলছি, কারণ তুমি যাকে স্বামী বলছো সে একজন ঠকবাজ, মেয়েদের সঙ্গে খেলা করাটাই তার জীবনের লক্ষ্য, আর সে তোমার সঙ্গেও তাই করে কাল রাতেই গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে, তাই তার কথা ভুলে তুমি নতুন করে জীবন শুরু করো। পিয়ালি বৈশাখীকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পিয়ালির কথা শুনে বৈশাখী হতভম্ব হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে জঙ্গলে ফিরে আসে। না না, এটা কোনোভাবেই হতে পারে না, আমার রাজীব কোনোদিনও আমাকে ঠকাতে পারে না, সে আমাকে অনেক ভালোবাসতো, তাই আমার বিশ্বাস রাজীব আমাকে এখান থেকে নিতে আসবেই। বৈশাখী এই বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো জঙ্গলে রাজীবের আসার অপেক্ষা করতে থাকে। এভাবেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রাজীব বৈশাখীর সঙ্গে দেখা করতে আসে না। এই দেখে বৈশাখী অনেক দুঃখী হয়ে যায়। তখনই সুদীপ বৈশাখীকে খুঁজতে খুঁজতে জঙ্গলে আসে। কিরে বৈশাখী, তোর কি মাথা খারাপ হয়েছে? রাতে বাড়ি থেকে পালিয়ে তুই জঙ্গলে একা কি করছিস? মামা, এখানে আমি আমার রাজীবের অপেক্ষা করছি। রাজীব আমাকে শহরে নিয়ে যাবে বলেছিল, কিন্তু এখনো তার কোনো খবর নেই। বৈশাখী, তোর সাহেবের কথা ভুলে ঘরে চল, সে তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে, কখনো তোকে এখান থেকে নিয়ে যেতে আসবে না সে। এখন আমাদের বাড়িটাই তোর থাকার একমাত্র জায়গা। সুদীপ বৈশাখীকে এই বলে জোর করে বাড়ি নিয়ে চলে আসে। বৈশাখী সুদীপের সঙ্গে বাড়ি ফেরা মাত্রই কমলা তাকে দেখে প্রচন্ড রেগে যায়। হতভাগী মেয়ে, আমাদের চোখে ফাঁকি দিয়ে নিজের রাজীবের সঙ্গে শহরে পালানোর চেষ্টা করেছিলি, কিন্তু রাজীব যে তার সুযোগ নিয়ে মজা করছিল এটা তুই বুঝতে পারিসনি। না মামি, তুমি ভুল ভাবছো, আমার রাজীব ওরকম ছেলেই নয়, আমাকে সত্যি সত্যি সে ভালোবাসে, তাই কয়েকদিন আগে মন্দিরে আমরা বিয়েও করেছি। শোন বৈশাখী, এই সব কিছুই রাজীবের নাটক, তাই চুপচাপ তার কথা ভুলে আমরা যা বলবো তাই কর, এভাবে তুইও ভালো থাকবি আর আমরাও ভালো থাকবো। মামি, আমি বিবাহিত, আমার স্বামী আছে, তাই আমি এমন কিছু করব না যেটাতে ভবিষ্যতে আমাকে আফসোস করতে হয়। বৈশাখী কমলাকে এই বলে ঘরের ভেতরে চলে যায়। এদিকে বৈশাখীর চলে যাওয়ার পরে কমলা সুদীপকে বলে, সুদীপ, দিন দিন এই মেয়ে আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তুমি ভালো গ্রাহক দেখা শুরু করে দাও, বেশি দিন এই মেয়েকে বাড়িতে রাখা যাবে না। ঠিক বলেছো কমলা, তুমি কাল বিকেলে ওকে তৈরি রেখো, আমি খোঁজাখুঁজি করে ভালো দামের গ্রাহক নিয়ে আসবো। সুদীপ কমলাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন কমলা বৈশাখীকে ভালোভাবে তৈরি করতে শুরু করে। মামি, তোমরা আমাকে দিয়ে যা করাতে চাইছো আমি কিছুই করব না, তাই তোমরা দুজনে শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করো না। দেখ বৈশাখী, তোকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আমার গ্রাহক যদি রাগ করে বাড়ি ফিরে যায় তাহলে কিন্তু আমি তাকে বিষ খাইয়ে হত্যা করব, তাই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস আমাদের কথা মতো ভালোভাবে চল, তোর জন্য এটাই ভালো হবে। কমলা বৈশাখীকে এই বলে ঘরের ভেতরে বসিয়ে বাইরে চলে যায়। এইদিকে বৈশাখী রাজীবের কথা মনে করে কাঁদতে শুরু করে। তখনই একটি বয়স্ক ব্যক্তি ঘরের ভেতরে আসে। আরে বাহ, যেমন ভেবেছিলাম এর চেয়েও দ্বিগুণ সুন্দরী, আজকের দিনটা নতুন বউ পেয়ে আমার লাইফ শুধরে গেল। দেখুন, আমার কাছে আসবেন না, আমি বিবাহিত, আমার স্বামী আছে। আরে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? তুমি বিবাহিত, এতে আমার কোনো সমস্যা নেই, আমিও বিবাহিত। আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছি। বয়স্ক ব্যক্তিটি এই বলে বৈশাখীর কাছে আসে। এইদিকে বৈশাখী প্রচন্ড রেগে যায় এবং একটি লাঠি তুলে তাকে মারতে শুরু করে। বৈশাখীর হাতের মার খেয়ে সে জোরে চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে পড়ে। ওরে বাবারে, এই মেয়ে তো পাগল, লাঠি দিয়ে তো আমাকে মেরে ফেলবে ঠিক করেছে, এখানে আনন্দ করতে এসে আমি প্রাণ হারিয়ে বাড়ি যাব।
বয়স্ক ব্যক্তিটি এই বলে সুদীপের কাছ থেকে টাকা নিয়ে বাইরে চলে যায়। এদিকে বৈশাখীর আচরণ দেখে সুদীপ এবং কমলা প্রচন্ড রেগে গিয়ে তার কাছে এসে বলে, সুদীপ, এই মেয়ে আমাদের কোনো কাজের নয়, তাই বিষ নিয়ে এসো, একে আজকে খাইয়ে মেরেই ফেলবো। শুধু শুধু আমরা বসিয়ে কাউকে খাওয়াতে পারবো না। আরে গিন্নি, বাচ্চা মেয়ে, বুঝতে একটু সময় লাগবে। তুমি তো শুধু শুধু ওকে মেরে জেলে যাওয়ার প্ল্যান করছো। একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি অনেক ধৈর্য ধরেছি, আর নয়, কাল তুমি আরেকটি গ্রাহক নিয়ে আসবে। আমি দেখতে চাই ও কত গ্রাহককে এভাবে তাড়াবে। কমলা সুদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মামা ও মামির কথা শুনে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। রাজীব বলেছিল আমার জীবন আনন্দে ভরিয়ে দেবে, কিন্তু তার অনুপস্থিতিতে আমাকে যে কতটা খারাপ দিন দেখতে হচ্ছে তার কোনো আইডিয়াই নেই। বৈশাখী এই বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে সুদীপ আরো একটি গ্রাহক এনে বৈশাখীর ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। বৈশাখী গ্রাহককে দেখা মাত্রই কাঁদতে কাঁদতে বলে, দাদা, আমার মামা আর মামি টাকার লোভে আমার সঙ্গে এত খারাপ আচরণ করছে। অন্তত আপনি আমার উপর দয়া করুন, আমি অনেক বিপদে পড়েছি। বৈশাখীর মুখে এরকম কথা শুনে গ্রাহক সন্দীপের তার উপর দয়া হয়। তুমি যখন আমাকে দাদা বলেছো, আমি তোমাকে কিছু করব না। তুমি নিশ্চিন্ত হয়ে বসো আর তোমার কষ্টের কথা আমাকে খুলে বলো, দেখি আমি যদি তোমাকে সাহায্য করতে পারি। সন্দীপের মুখে এই কথা শুনে বৈশাখী অনেক দুঃখী হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে তাকে সব কথা জানায়। দেখো, তোমার সব কথা শোনার পর আমি বুঝতে পারছি যে রাজীব বিশ্বাসঘাতকতা করে তোমার সুযোগ নিয়েছে, আর অপরদিকে তোমার মামা মামিও তোমাকে বিক্রি করে টাকা খাওয়ার চেষ্টা করছে। সেই কারণে সবকিছু থেকে বাঁচার একটাই পথ আছে। যদি তুমি সেটা করতে পারো, তাহলে তুমি এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। আপনি আমাকে বলুন কি করতে হবে। আমি আর এই খারাপ পরিবেশে এক মুহূর্ত থাকতে পারছি না। বৈশাখী, তাহলে তুমি কাল সকালের গাড়িতেই শহরে চলে যাও আর সেখানে কিছু একটা কাজ করে নতুন করে জীবন শুরু করো। আমার বিশ্বাস এইসব খারাপ জিনিস থেকে তুমি ভালো থাকবে। সন্দীপ বৈশাখীকে এই বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে সন্দীপের মুখে শহরে যাওয়ার কথা শুনে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায় এবং সকলের চোখের আড়ালে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মামা মামির ঘুম থেকে ওঠার আগেই আমাকে এখান থেকে শহরের জন্য রওনা হতে হবে। তারা যদি আমাকে ধরে ফেলে তাহলে আর বাঁচিয়ে রাখবে না। বৈশাখী এই বলে বাস স্ট্যান্ডের কাছে চলে যায় এবং সেখানে শহরে যাওয়ার বাসে উঠে পড়ে। তখনই বাস কন্ট্রাক্টর এসে বৈশাখীকে বলে, টিকিট টিকিট বলো, কোথায় যাবে? কোথায় যাব মানে? দাদা, একটু বলবেন বাসটি কোথায় যাবে? এ কেমন ধরনের প্রশ্ন? এটি শহরে যাওয়ার বাস, তাই শহরের সব এলাকায় যাবে। তুমি বলো কোথায় যাবে। আমি তো এখনো ঠিক করিনি যে কোথায় যাব, তাই এই বাসটি শেষ পর্যন্ত যেখানে যাবে আপনি আমাকে সেখানেই নামিয়ে দেবেন। ঠিক আছে, শহরের শেষ স্টপ সুন্দরনগরে যাবে। দাও, 50 টাকা দাও। বৈশাখী মামা মামির থেকে লুকিয়ে ফুল বিক্রি করে একটু একটু টাকা জমিয়েছিল, তাই সে 50 টাকা বের করে কন্ট্রাক্টরকে দিয়ে দেয় এবং শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করার খুশিতে সে নিশ্চিন্ত হয়ে বাসে ঘুমিয়ে পড়ে। এদিকে বাস সারা শহর ঘুরে শেষ স্টপেজ সুন্দরনগরে এসে দাঁড়ায়। ওঠো, তোমার স্টপেজ এসে গেছে। কন্ট্রাক্টরের কথা শুনে বৈশাখী ঘুম থেকে উঠে বাস থেকে নেমে পড়ে এবং শহরের রাস্তাঘাট থেকে সে খুব ভয় পেয়ে যায়। আরে বাপরে, এখানে রাস্তা তো আমাদের গ্রামের রাস্তা থেকে 3 গুণ বড়। এরকম জায়গায় আমি কোথায় যাব আর কোথায় কাজ খুঁজবো কিছুই বুঝে উঠতে পারছি না। বৈশাখী এই বলে অনেক ভয় পেয়ে যায় এবং পথ দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখনই রাস্তা পার করতে গিয়ে একটি গাড়ি তার সামনে চলে আসে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে হসপিটালে পায়। আমি এখন কোথায় আছি? আমাকে এখানে কে নিয়ে এলো? বৈশাখী এই প্রশ্ন করছিল, তখনই সুনিতা নামের এক বয়স্ক মহিলা সেখানে আসে। তোমাকে আমি হসপিটালে নিয়ে এসেছি। হঠাৎ করে তুমি আমার গাড়ির সামনে চলে এসেছিলে। তুমি কে? তোমাকে তো এখানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি প্রথমবার শহরে এসেছি। এখানে আমি কাউকে ঠিকমতো চিনিও না। বৈশাখী সুনিতাকে তার সব কথা জানায়। সুনিতা বৈশাখীর কষ্টের কথা শুনে অনেক দুঃখী হয়ে পড়ে। তখনই সে মনে মনে ঠিক করে, মেয়েটি বড় অসহায়, একে এভাবে ছেড়ে দিলে কোনো সমস্যায় পড়তে পারে, তাই আপাতত একে ঘরে নিয়ে যাওয়াই উচিত হবে। সুনিতা এই বলে চিন্তা ভাবনা করে বৈশাখীকে বলে,
দেখো বৈশাখী, না তোমার কাছে কোনো কাজ আছে আর না কোনো থাকার জায়গা আছে, তাই এত বড় শহরে তুমি কোথায় যাবে? এক কাজ করো, তুমি এখন আমার বাড়িতে চলো। যখন তোমার কাজ আর থাকার ব্যবস্থা হয়ে যাবে তুমি চলে যাবে, আমি তোমাকে বাধা দেব না। সুনিতার মুখে এই কথা শুনে বৈশাখী তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এদিকে সুনিতা বৈশাখীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বৈশাখী সুনিতার এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। বৈশাখী, অবাক হওয়ার কিছুই নেই। আমি এই বাড়িতে আমার দুই মেয়ের সঙ্গে থাকি। যতক্ষণ না তোমার কাজের ব্যবস্থা হয় তুমি এখানে আমার মেয়েদের মতোই থাকবে। সুনিতা বৈশাখীকে এই বলে ঘরের ভেতরে নিয়ে যায়। এদিকে বৈশাখী জীবনে প্রথমবার কারোর কাছে এত আদর যত্ন পেয়েছিল, তাই সুনিতার ব্যবহার দেখে সে অনেক দুঃখী হয়ে কাঁদতে শুরু করে। আরে আরে বৈশাখী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, জীবনে প্রথমবার কারোর কাছ থেকে মায়ের মতো ভালোবাসা পেয়েছি, তাই চোখে জল চলে এলো। মামা মামির কাছ থেকে যতটা কষ্ট পেয়েছো আমার কাছে তুমি ততটাই আদর পাবে, তাই এসব নিয়ে কাঁদার কিছুই নেই। তুমি এইমাত্র হসপিটাল থেকে এসেছো, একটু রেস্ট করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। বৈশাখীকে এই বলে সুনিতা রান্নাঘরে চলে যায়। এদিকে ডাইনিং রুমের সোফায় বৈশাখী চুপচাপ বসেছিল। তখনই সুনিতার ছোট মেয়ে প্রিয়া সেখানে আসে। এই, কে তুমি আর আমাদের বাড়িতে কি করছো? প্রিয়ার কথা শুনে বৈশাখী চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে বৈশাখীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া প্রচন্ড রেগে যায়। আমি তোমাকে কি প্রশ্ন করছি তোমার কানে যাচ্ছে না? কাউকে কিছু না বলে ঘরের ভেতরে এসে বসে আছো? তুমি কি চুরি করতে এখানে এসেছো? না না, তুমি ভুল ভাবছো, আমি চোর নয়, আন্টি আমাকে নিয়ে এসেছে তাই আমি এসেছি। ও মা, তাহলে বাড়িতে কাজের লোকের ব্যবস্থা করেছে, কিন্তু এত কম বয়সী কাজের মেয়ে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে সব কাজ করতে পারবে বলে। প্রিয়া বৈশাখীর সঙ্গে কথাই বলছিল, তখনই সুনিতা খাবার হাতে নিয়ে সেখানে আসে। প্রিয়া, আমি তোকে কতবার বলেছি না কোনো কিছু না জেনে কাউকে কিছু বলবি না? মা, আমি আবার কি করলাম যে তুমি আমাকে বকাঝকা করছো? দেখ প্রিয়া, এ আমার দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে, বাড়ির কাজের লোক নয়, তাই একে কোনো কিছু বলার আগে তোকে আমাকে জিজ্ঞাসা করা দরকার ছিল। ঠিক আছে মা, তোমার দূর সম্পর্কের আত্মীয়কে একটু আমাদের থেকে দূরে রাখবে। এসব গরিব আত্মীয়দের আশেপাশে থাকলে নিজেকে অনেক দরিদ্র মনে হয়। প্রিয়া তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মেয়ের ব্যবহার দেখে সুনিতা অনেক দুঃখী হয়ে পড়ে। বৈশাখী, প্রিয়ার কথায় কিছু মনে করো না, ও একটু ওরকমই, কোথায় কি বলতে হয় ওর ঠিক মতো জানা নেই। না না আন্টি, আমি কিছু মনে করিনি, তাই আপনিও এসব ভেবে দুঃখী হবেন না। আপনাকে মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। বৈশাখীর মুখে এরকম কথা শুনে সুনিতা অনেক খুশি হয়ে যায় এবং দুজনে খেতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই তাদের দিন কাটছিল। বৈশাখী সুনিতাকে বাড়ির কাজেরও সাহায্য করত। একদিন সুনিতা তার বড় মেয়ে বর্ণালীর সঙ্গে ঘরে বসেছিল, তখনই বর্ণালীর স্বামী সুজয় সেখানে আসে। বর্ণালী, প্লিজ বাড়ি ফিরে চলো, তোমাকে ছাড়া বাড়িতে আমাদের একদম ভালো লাগে না। তা ভালো লাগবে কি করে? আমি তো তোমাদের বাড়ির চাকর। চাকর বাড়িতে না থাকলে তো কাজ করতে হলে কারোরই ভালো লাগবে না। বিশ্বাস করো বর্ণালী, আমি ভালোভাবে কাজ জমিয়ে নিলে আগে বাড়িতে চাকরের ব্যবস্থা করব, তাই দয়া করে তুমি বাড়ি ফিরে চলো, তোমাকে ছাড়া বাড়িতে আমার একদম ভালো লাগে না। সুজয়, তাহলে তুমি পরিষ্কার শুনে নাও, আমারও তোমাদের বাড়িতে একদম ভালো লাগে না, কারণ আমি এত ভালোভাবে মানুষ হয়েছি, আর এভাবে গরিবের মতো তোমার বাড়িতে আমি কাটাতে পারবো না। বর্ণালীর মুখে এই কথা শুনে সুজয় অনেক দুঃখী হয়ে যায় এবং সুনিতা বর্ণালীকে বলে, ছি ছি বর্ণালী, নিজের স্বামীর সঙ্গে কেউ এভাবে কথা বলে? আমি কি তোদেরকে এরকম শিক্ষা দিয়েছি? মা, তুমি চুপ করো, এসব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি জোর করে এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়ে জীবন খারাপ করে দিয়েছো। বর্ণালী সুনিতাকে এই বলে রাগ করে ঘরের ভেতরে চলে যায়। এদিকে সুনিতা মেয়ের ব্যবহারে দুঃখী হয়ে সুজয়কে বলে, সুজয় বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার কারণেই তোমাদের জীবনটা খারাপ হয়ে গিয়েছে। না মা, আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না। বর্ণালী এখন আমার উপর লেগে আছে, তাই এরকম কথা বলছে। ওর রাগ ঠান্ডা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। সুজয় সুনিতাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুনিতা মন খারাপ করে ঘরের ভেতরে চলে আসে। আর কতদিন দুই মেয়েকে নিয়ে আমাকে চিন্তায় জীবন কাটাতে হবে?
দুজনের কেউই আমার কোনো কথা শুনতে চায় না। জানি না কতদিন আর দুই মেয়েকে এভাবে বাড়িতে বসিয়ে রাখবো। সুনিতা এসব কথা ভাবছিল, তখনই বৈশাখী সেখানে আসে। কি হয়েছে আন্টি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? না না বৈশাখী, তেমন কিছু হয়নি। সারাদিনের পরিশ্রমের পরে একটু ক্লান্ত লাগছিল, তাই বসে আছি। সুনিতার মুখে এই কথা শুনে বৈশাখী সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সুনিতা তাকে বলে, বৈশাখী, কাল থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। আন্টি, কি কথা, যেটা বলার জন্য আপনি এভাবে সংকোচ বোধ করছেন? যখন হসপিটালে ডাক্তার তোমার চেক আপ করছিল, তখনই তারা জানতে পারে যে তুমি 1 মাসের গর্ভবতী। এ কি বলছেন আন্টি, আমি গর্ভবতী? আপনি সত্যি বলছেন আমি মা হতে চলেছি? বৈশাখী মা হওয়ার কথা শুনে খুশিতে হয়ে যায়, কিন্তু রাজীবের কথা মনে পড়তেই তার চোখ জলে ভরে যায়। এদিকে সুনিতা বৈশাখীকে দুঃখী দেখে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু বৈশাখীর মন খারাপ দেখে সে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। বৈশাখী, আমি তোমাকে দোষারোপ করব না, কিন্তু তোমার সঙ্গে কি এমন হয়েছে সেটা আমি জানতে চাইবো। আন্টি, আমিও তোমার থেকে কিছুই লুকাবো না। গ্রামে মামা আর মামির প্রত্যেক দিনের অত্যাচারে আমি যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তখনই আমার জীবনে রাজীব আসে। বৈশাখী সুনিতাকে এই বলে রাজীবের বিশ্বাসঘাতকতার সব কথা জানায়। এদিকে সুনিতা বৈশাখীর মুখে সব কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। তোমার সরলতার সুযোগ নিয়ে রাজীব তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আর যার কারণে তুমি এই বয়সে মা হতে চলেছো, যা তোমার শরীরের পক্ষেও অনেক বেশি ক্ষতিকর। তাই তুমি যদি অ্যাবর্শন করাতে চাও, আমি কালই তোমাকে হসপিটালে নিয়ে যাব। না না আন্টি, আমি অ্যাবর্শন করাবো না, কারণ এই বাচ্চাটা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তাই হাজার কষ্ট হলেও আমি একে জন্ম দেবই। বৈশাখী, একা একটি বাচ্চার এখন পালন করা খুবই কঠিন একটা ব্যাপার, সেটা আমি খুব ভালো করেই জানি। এর জন্য কিন্তু তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে। আন্টি, আমি রাজীবের শাস্তি এই ছোট্ট বাচ্চাটিকে দিতে পারবো না, তাই দয়া করে এই বাচ্চাটিকে পৃথিবীতে আনার জন্য তুমি আমাকে সাহায্য করো। তুমি আমার মেয়ের মতো, তাই তুমি যদি এই বাচ্চাকে জন্ম দিতে চাও, আমি তোমাকে সাহায্য করবই। সুনিতা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৈশাখী সুনিতার বাড়িতে খুব ভালোভাবেই থাকতে শুরু করে এবং প্রত্যেক দিন সুনিতাকে বাড়ির সব কাজে সাহায্যও করে এবং সাথে সাথে তার অনেক সেবাও করে। সুনিতাও বৈশাখী ও তার বাচ্চার খেয়াল রেখে তাকে সবসময় চেক আপ করাতো। বৈশাখী, তুমি আর তোমার বাচ্চা অনেক সুস্থ আছো, তাই এবারে আরো বেশি নিজের শরীরের যত্ন নাও। অনলাইনে তোমার জন্য তরতাজা ফল অর্ডার করেছি, সময় মতো ফলগুলো খেয়ে নেবে। সুনিতা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখীও তার ঘরে বিশ্রাম নিতে চলে যায়। তখনই সুনিতার ছোট মেয়ে প্রিয়া তার দিদি বর্ণালীকে বলে, দিদি, মা একটু বেশি এই বৈশাখীর খেয়াল রাখছে। এই চাকরানির মতো মেয়েকে আমাদের বোন বানাবে ঠিক করেছে নাকি? প্রিয়া, বৈশাখী ও মায়ের মতো লো ক্যাটাগরির জীবন কাটায়, তাই রাস্তা থেকে তুলে মার প্রতি এত আদর দেখাচ্ছে। আমাদের মতো মডার্ন মেয়েদের কাছে ও একজন বাড়ির চাকর। ঠিক বলেছিস দিদি, আর সে যখন বাড়ির চাকর, আমরা তাকে মহারানীর মতো বিশ্রাম কেন নিতে দেব? প্রিয়া বর্ণালীকে এই বলে বৈশাখীর কাছে আসে। এই বৈশাখী, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমার আর দিদির জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আর কফির সাথে কুকিজও বানিয়ে আনবি। বাইরের লো কোয়ালিটি কুকিজ খেলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। প্রিয়া দিদি, এখন তো ডিনারের সময়, সত্যি সত্যি তোমরা এখন কফি আর কুকিজ খাবে? বৈশাখী, তুই বাড়ির চাকর, মালিক নয়, তাই আমরা ডিনার করব নাকি কফি আর কুকিজ খাবো সেটা তোকে জানতে হবে না। আমি তোকে যা করতে বলেছি এখন গিয়ে সেটাই কর। প্রিয়া বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়ার কথা মতো বৈশাখী বিছানা থেকে উঠে কফি এবং কুকিজ বানিয়ে প্রিয়া ও বর্ণালীকে খেতে দেয়। খুব ভালো করেছিস বৈশাখী, কফি কুকিজ নিয়ে এসেছিস। এবার তাড়াতাড়ি এগুলি রেখে আমার একটু মাসাজ করে দে। বৈশাখী বর্ণালীর কথা মতো তার মাসাজ করতে শুরু করে দেয়। এইদিকে বর্ণালীর মাসাজ শেষ হতে না হতেই প্রিয়া তাকে আরেকটি কাজ দিয়ে দেয়। এভাবেই দুই বোন বর্ণালীকে প্রেগনেন্ট অবস্থাতেও বিরক্ত করতে থাকে, কিন্তু বৈশাখী তাদেরকে কিছু না বলে কষ্ট করে সব কাজ করে।
এরকমই একদিন বৈশাখী তার রুমে বসেছিল, তখনই সুনিতা সেখানে আসে। বৈশাখী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিজের মেয়ের মতো করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমার দুই মেয়ে প্রত্যেকদিন যেভাবে তোমাকে বিরক্ত করছে, আমার তা মোটেও ভালো লাগে না। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু তারা আমার একটিও কথা শুনতে চায় না। আন্টি, আপনি শুধু শুধুই মন খারাপ করছেন। আপনি আমার মায়ের মতো, তাই বর্ণালী আর প্রিয়াকে আমি আমার বড় বোন মনে করি। আর বড় বোনেদের জন্য যদি আমি কিছু করতে পারি, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। বৈশাখীর মুখে এই কথা শুনে সুনিতা অনেক খুশি হয়ে যায়। এভাবেই তাদের সময় কাটছিল। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। বৈশাখীর প্রেগন্যান্সির শেষ অবস্থাতেও বর্ণালী এবং প্রিয়া তার উপর দয়া করে না। দিদি, অনেকদিন থেকে ওই বৈশাখীকে বিরক্ত করা হয়নি, তাই আজ ওকে নিয়ে একটু মজা করলে কেমন হয়? প্রিয়া, সে আর বলতে, বাড়িতে তো একটি জোকার আছে যার পেছনে লেগে আমরা আনন্দ পাই। বর্ণালী প্রিয়াকেই বলে বৈশাখীকে ডাকতে শুরু করে। বৈশাখীকে ডাকা মাত্রই সে সেখানে এসে উপস্থিত হয়। কি হয়েছে দিদি, কিছু দরকার ছিল? হ্যাঁ, দরকার তো ছিল। আমি স্নান করতে যাব, তাই তুই তাড়াতাড়ি জল গরমের ব্যবস্থা কর। ঠিক আছে দিদি, আমি এখনই বাথরুমে গিয়ে গিজারটা অন করে দিচ্ছি। আজ আমার গিজারের জলে নয়, উনুনের গরম জলে স্নান করতে ইচ্ছে করছে, তাই উনুন জ্বালিয়ে 1 বালতি জল গরম করে এনে দে। বর্ণালীর কথা শেষ হলে প্রিয়া বৈশাখীকে বলে, বৈশাখী, দিদির জল গরম করা হয়ে গেলে আমার জন্য 1 বালতি জল গরম করে আনবি। আজ দিদির মতো আমারও উনুনের জলে স্নান করতে ইচ্ছে করছে। বৈশাখী প্রিয়া এবং বর্ণালীর মুখে এই কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সে যেমন তেমন করে বাড়ির বাইরে কাঠের ব্যবস্থা করে তাদের জন্য জল গরম করতে শুরু করে। তখনই হঠাৎ তার লেবার পেন শুরু হয়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম। পেটের ব্যথায় তো আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না। বৈশাখী এই বলে চিৎকার করতে শুরু করে দেয়। বৈশাখীর চিৎকার শুনে সুনিতা সেখানে আসে এবং তাড়াতাড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করে। হসপিটালে বৈশালী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সুনিতা কয়েকদিন বৈশাখীকে হসপিটালে রাখার পর বাড়ি নিয়ে আসে এবং বাড়িতে এনে বৈশাখী ও তার ছেলের খুব ভালোভাবেই সেবা করে। বর্ণালী সুনিতাকে এভাবে তাদের সেবা করতে দেখে প্রচন্ড রেগে যায়। প্রিয়া, দিন দিন মায়ের এরকম ব্যবহার দেখে মনে হচ্ছে আমাদের দুজনকে ছেড়ে মা সব সম্পত্তি ওই মেয়ে আর তার ছেলের নামে লিখে দেবে। দিদি, তোমার মতো আমারও তাই মনে হচ্ছে। আর তার সাথে এটাও মনে হচ্ছে যদি একটু সুযোগ পাই তাহলে এদের মা আর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এদের দুজনকে আমার বাড়িতে আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। প্রিয়া তার দিদিকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন বর্ণালী এবং সুনিতা ডাইনিং রুমে বসে চা খাচ্ছিল। তখনই সুনিতা বর্ণালীকে বলে, বর্ণালী, প্রিয়ার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই তুই ওকে বিয়েতে রাজি করা। আমি ওর জন্য ভালো সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছি। দেখো মা, প্রিয়াকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওর যখন বিয়ে করার ইচ্ছে হবে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে নেবে, কারণ তোমার পছন্দের মতো বিয়ে করলে ওর লাইফ আমার মতো শেষ হয়ে যাবে। চুপ কর বর্ণালী, তুইও খুব ভালো করেই জানিস সুজয় কত ভালো ছেলে। তুই নিজের খারাপ স্বভাবের কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসে বসে আছিস আর নিজের সাথে সাথে বোনের জীবনটাও নষ্ট করছিস। সুনিতা তার বড় মেয়ের সঙ্গে কথাই বলছিল, তখনই ছোট মেয়ে প্রিয়া মনোজ নামের একটি ছেলের সঙ্গে বাড়িতে আসে। মা, এর নাম মনোজ, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। বাহ প্রিয়া, এ তো খুব ভালো কথা। তুই নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চাস, তাই তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই। বল, তোদের বিয়ের ডেটটা কবে ফাইনাল করব? ওহ মা, একটু ওয়েট করো। আমি তো শুধু তোমাকে বললাম যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু বিয়ের কথা তো বলিনি। তাই বিয়ের কথা বলে এখন আমার মাথা খারাপ করো না। প্রিয়া, তোরা তো একে অপরকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের? মা, মনোজকে আমি তোমাকে দেখাতে নিয়ে এসেছি, কারণ মনোজ এখন থেকে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। কি বলছিস প্রিয়া? মনোজ আমাদের সঙ্গে এই বাড়িতে থাকবে? তুই কি বলতে চাইছিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মা, আমি আর মনোজ ঠিক করেছি দুজনে লিভিং রিলেশনশিপে থাকবো। তাই যতদিন না আমরা বিয়ে করছি এভাবে এই বাড়িতেই থাকবো। মেয়ের মুখে এরকম কথা শুনে সুনিতা অবাক হয়ে যায় এবং মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়া তার কোনো কথাই শোনে না এবং মনোজকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
মেয়ের এরকম ব্যবহারে সুনিতা অনেক বেশি কষ্ট পায়। অপরদিকে মনোজ প্রিয়ার ঘরে বসেছিল। সত্যি দেখে দেখে ভালো বাড়ির মেয়েকেই পটিয়েছি। প্রিয়ার মায়ের কোনো ছেলে নেই, তাই ভবিষ্যতে যা হবে সব আমারই হবে। মনোজ এই বলে অনেক খুশি হয়ে যায় এবং সকলের ঘুমানোর অপেক্ষা করতে থাকে। এবং রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মনোজ চুপি চুপি বৈশাখীর রুমের ভেতরে আসে। এদিকে বৈশাখী তার ছেলেকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ও, এই তাহলে সেই বৈশাখী যাকে প্রিয়া দু চোখে দেখতে পারে না। কিন্তু প্রিয়া জানে না যে এই চাকরের সৌন্দর্যের পিছনে আজ আমিও পাগল হয়ে গিয়েছি। বৈশাখী মনোজকে দেখা মাত্রই প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে আরে, আপনি এখানে কি করছেন? এত রাতে তো আপনার নিজের রুমে থাকা উচিত ছিল। আমি প্রিয়ার মুখে তোমার কষ্টের অনেক কথা শুনেছি, তাই তোমার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য দেখা করতে এলাম। তুমি ভয় পেও না, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তাই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও। মনোজ বৈশাখীকে এই বলে এগিয়ে আসে। এদিকে বৈশাখী মনোজের কাছ থেকে বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখনই প্রিয়া সেখানে এসে উপস্থিত হয়। কি রে বৈশাখী, আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড দেখা মাত্রই তাকে ফাঁসানোর চেষ্টা করছিস? তুই মনোজকে ফাঁসিয়ে আমার কাছ থেকে মোড়ে টাকা নিবি ঠিক করেছিস, কিন্তু আমি তোর এই মন্তব্য পূরণ হতে দেব না। আমি তোর এই ব্যবহারের জন্য তোকে বাড়ি থেকে বার করেই ছাড়বো। বিশ্বাস করো দিদি, আমি কিচ্ছু করিনি। মনোজই রাতের অন্ধকারে আমার রুমে এসেছিল। বৈশাখী প্রিয়াকে এই বলে কাঁদতে শুরু করে। এইদিকে প্রিয়া তার একটিও কথা শোনে না। বিশ্বাস করো দিদি, আমি কিছুই করিনি। মনোজ বাবুই অন্ধকারের সুযোগ নিয়ে আমার রুমের ভেতরে এসেছিল। তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার খুব ভালো করেই জানা আছে। যার বাচ্চার বাবার কোনো ঠিকানা নেই, সে আবার মনোজের চরিত্র খারাপ বলছে। প্রিয়া বৈশাখীকে অপমান করছিল। তখনই তাদের আওয়াজ শুনতে পেয়ে সুনিতা এবং বর্ণালী রুম থেকে বেরিয়ে সেখানে আসে। কি হয়েছে প্রিয়া? এত রাত্রে তুই চেঁচামেচি করছিস কেন? মা, চেঁচামেচি করবো না তো কি করব? এই কুলক্ষী মেয়েকে যে তুমি বাড়িতে এনে রেখেছো, এ আমার মনোজকে ফাঁসিয়ে টাকা খাওয়ার চেষ্টা করছে। প্রিয়া, নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে। বৈশাখী এরকম মেয়েই নয়। মা, তুমি ওর মিথ্যে চোখের জলে আমার মনোজকে খারাপ ভাবছো? আমি এতদিন মনোজের সঙ্গে রিলেশনশিপে আছি, আমি জানি না ও কেমন ছেলে। ছেড়ে দাও, তোমার মাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি ওই কাজের মেয়েকেই সাপোর্ট করবেন। তোমার দিকটা তো খেয়ালই নেই তার। মনোজ, মায়ের খেয়াল নেই তো কি হয়েছে? ওই কাজের মেয়ের থেকে আমার তোমার সম্মানটা বেশি ইম্পর্টেন্ট, তাই একে তো আমি শাস্তি দেবই। প্রিয়া মনোজকে এই বলে প্রচন্ড রেগে গিয়ে বৈশাখীর হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। তখনই বর্ণালী প্রিয়াকে বলে, প্রিয়া, তোর ভুল হচ্ছে। আজ সত্যি সত্যি বৈশাখীর কোনো দোষ ছিল না। মনোজই বৈশাখীর সুযোগ নেওয়ার জন্য তার রুমে এসেছিল। দিদি তুই চুপ কর। আজ হঠাৎ মনোজকে বাড়ি আনতে তুই আমার দল ছেড়ে ওই বৈশাখীর দলে চলে গেছিস, এটা জানা সত্ত্বেও যে ও ভালো মেয়ে নয়। প্রিয়া, আমি বৈশাখীকে সাপোর্ট করছি না। যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাই তোকে বলছি। মনোজ ভালো ছেলে নয়। ও বৈশাখীর সুযোগ নেওয়ার জন্যই খারাপ মতলবে তার রুমে এসেছিল। দিদি, আমি বুঝতে পেরে গেছি যে তুই নিজে সংসার করতে পারিসনি বলে আমাকেও নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে দিবি না, সেই কারণেই মিথ্যে অভিনয় করছিস। প্রিয়া, বিশ্বাস কর, আমি কোনো অভিনয় করছি না। যা বলছি তোর ভালোর জন্যই বলছি। প্রিয়া এবং বর্ণালীকে এভাবে কথা বলতে দেখে মনোজ প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে প্রিয়াকে বলে, প্রিয়া, তোমার বাড়িতে আমাকে এভাবে অপমানিত হতে হবে এটা আগে জানলে আমি কখনো এখানে আসতাম না। তাই আর এখানে দাঁড়িয়ে আমি নিজের অপমান সহ্য করতে পারবো না। মনোজ প্রিয়াকে এই বলে বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে মনোজ সেখান থেকে চলে যাওয়ায় প্রিয়া বর্ণালীর ওপরে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। ছোট বোনের এরকম ব্যবহারে বর্ণালী অনেক দুঃখী হয়ে যায়। আমি কখনো প্রিয়ার খারাপ চাইনি, কিন্তু আজ এক খারাপ ছেলের কারণে ও আমাকে ভুল বুঝলো, যেটা আমার মোটেও ভালো লাগেনি। সত্যি, নিজের কেউ খারাপ ব্যবহার করলে খুব খারাপ লাগে, সেটা আমি আজকে বুঝতে পারলাম। বর্ণালী এই বলে মন খারাপ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সে ব্রেকফাস্ট করতে এসে তার মা সুনিতাকে বলে, মা, সুজয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি অনেক বড় ভুল করেছি। তা কাল প্রিয়ার খারাপ ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি যে নিজের লোকের কাছে খারাপ ব্যবহার অনেক কষ্ট দেয়। বর্ণালী, এতদিন পরে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটা শুনে আমি খুব খুশি। সত্যি, সুজয় খুব ভালো ছেলে, যে এতদিন তোর খারাপ ব্যবহার দেখেও তোর জন্য অপেক্ষা করে আছে।
হ্যাঁ মা, ওর ভালো ব্যবহারের কারণেই আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমি ওর কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে যেতে চাই। মেয়ের মুখে এই কথা শুনে সুনিতা অনেক খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি সুজয়কে ফোন করে বাড়িতে আসতে বলে। সুজয়কে বাড়িতে দেখে বর্ণালী অনেক খুশি হয়ে যায়। সরি সুজয়, আমার সব ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। বর্ণালী, ওসব ভুলে যাও, আমরা ভুলে গেছি। তুমিও সেসব মনে করে কষ্ট পেও না। বাবা মা বাড়িতে তোমার আসার অপেক্ষা করছে, তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে নাও, আমাদের এখনই বেরোতে হবে। সুজয়ের মুখে এই কথা শুনে বর্ণালী অনেক খুশি হয়ে যায় এবং সেই দিনই সে সুজয়ের সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। মেয়েকে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরতে দেখে সুনিতা অনেক আনন্দ পায়, কিন্তু ছোট মেয়ে প্রিয়ার খারাপ ছেলে বাছাই করার জন্য সে খুব চিন্তিত হয়ে পড়ে। জানি না প্রিয়াকে কিভাবে বোঝাবো যে মনোজ ওর জন্য উপযুক্ত পাত্র নয়, তাই তাকে ছেড়েও আমার দেখা পাত্রের সঙ্গেই যেন বিয়ে করে। সুনিতা এই বলে খুব চিন্তায় পড়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন প্রিয়া ডাইনিং রুমের সোফায় বসেছিল। মনোজ এটা কিভাবে করতে পারে? আমাদের এতদিনের রিলেশনশিপ ও এক নিমেষে কিভাবে তা ভেঙে দিতে পারে? এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রিয়া এই বলে অনেক দুঃখী হয়ে পড়ে এবং মন খারাপ করে কাঁদতে শুরু করে। তখনই সুনিতা সেখানে আসে। প্রিয়া, যেই ছেলের জন্য তুই এখানে বসে কান্নাকাটি করছিস সে বাইরে অন্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাই শুধু শুধু তার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। মা, এই সবকিছু এই বৈশাখীর কারণেই হয়েছে। সেই দিনকার ব্যবহারের জন্যই মনোজ আমার উপর রেগে আছে, তাই সে আমার থেকে ব্রেকআপ করে নিয়েছে। প্রিয়া সুনিতাকে এই বলে নিজের ঘরের ভেতরে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। সময় বাড়ার সাথে সাথে প্রিয়া বৈশাখীকে তাদের ব্রেকআপের কারণ ভেবে তার উপর নানা রকম ভাবে অত্যাচার করতে শুরু করে। এদিকে বৈশাখীও প্রিয়ার সব অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। প্রিয়া ধীরে ধীরে মনোজকে ভুলতে শুরু করে। এরকমই একদিন বর্ণালী তার স্বামী সুজয়ের সঙ্গে বাড়িতে আসে। মা, তোমার জন্য একটা বড় সুখবর আছে, তুমি দিদিমা হতে চলেছো। বর্ণালী, এ তো খুব খুশির খবর। আজ তোকে এভাবে সংসার করতে দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু এদিকে প্রিয়াকে দেখেও আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। যতক্ষণ না ওর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি আমি শান্তিতে থাকতে পারছি না। মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আর সুজয় 2-3 দিন এখানে থাকবো বলে এসেছি, তাই এই কদিনে ওকে আমরা বিয়ের জন্য রাজি করিয়েই নেব। বর্ণালী সুনিতাকে এই বলে প্রিয়ার ঘরেতে আসে। এদিকে প্রিয়া দিদিকে দেখে অনেক খুশি হয়ে যায়। কি রে দিদি, আমাদেরকে তো ভুলেই গিয়েছিস। স্বামী আর সংসার নিয়ে তো খুব আনন্দে দিন কাটাচ্ছিস। হ্যাঁ রে প্রিয়া, নিজের ভুল শুধরে আমি এখন সুজয়ের সঙ্গে অনেক ভালো আছি, তাই তোকেও আমি বলতে এসেছি যে সবকিছু ভুলে মায়ের দেখা ছেলের সঙ্গে বিয়ে করে সেটেল হয়ে যা। দিদি, মনোজের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ছেলেদের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে, তাই প্লিজ বিয়ের জন্য আমাকে ফোর্স করিস না। প্রিয়া বর্ণালীর সঙ্গে কথাই বলছিল, তখনই সুজয় ঘরের ভেতরে আসে। প্রিয়া, এক ছেলের জন্য সব ছেলেদের উপর থেকে বিশ্বাস তুলে দেওয়া এটা ঠিক নয়। পৃথিবীর সব ছেলে তো সমান হয় না। তোমার দিদি আর আমার কথা ভেবে মায়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, তিনি তোমার জন্য অনেকগুলি সম্বন্ধ দেখে রেখেছেন। সুজয় প্রিয়াকে এই বলে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করে। দিদি এবং জামাইবাবুর এত বোঝানোর কারণে প্রিয়া বিয়েতে রাজি হয়ে যায়। ঠিক আছে জামাইবাবু, আমি তোমাদের কথায় রাজি আছি, কিন্তু তার জন্য আমার একটা শর্তও আছে। প্রিয়া, বিয়ে করার জন্য তোমার যা শর্ত আছে আমরা সব শর্ত মানতে রাজি আছি। জামাইবাবু, মাকে বলে দাও প্রথমে আমাকে ছেলেদের ছবি দেখাতে। আমি ছবি দেখে যাকে পছন্দ করব মা যেন তার সঙ্গে আমার বিয়ে ঠিক করে। প্রিয়ার কথা শুনে বর্ণালী এবং সুজয় অনেক খুশি হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই বর্ণালী, সুজয় এবং সুনিতা কয়েকটি ছেলের ছবি নিয়ে সেখানে উপস্থিত হয়। প্রিয়া সবগুলি ছবি দেখার পরে একটি ছেলেকে পছন্দ করে। প্রিয়া, তুই খুব ভালো ছেলেকে পছন্দ করেছিস। পরিবারের একমাত্র ছেলে, বাবার বড় ব্যবসাও আছে, সেখানে তুই রানীর মতো থাকবি। সুনিতা প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায় এবং বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে বলে তোড়জোড় শুরু করে দেয়। বৈশাখী, বিকেলে প্রিয়াকে দেখতে বাড়িতে পাত্রপক্ষ আসবে। তাদের অতিথি সেবায় যেন কোনো ঘাটতি না থাকে, সবকিছু যেন পারফেক্ট হয়।
আন্টি আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সময় মতো সব কাজ ঠিকঠাক ভাবে করে নেব। বৈশাখী সুনিতাকে এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বৈশাখী খুব ভালোভাবে অতিথি সেবার ব্যবস্থা করে। তখনই সুনিতা বৈশাখীকে বলে, বৈশাখী, পাত্রপক্ষ চলে এসেছে, তাই তাড়াতাড়ি চলো, তাদের সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। না না আন্টি, আমি যাব না, আমি বাড়ির চাকর, তাই অতিথিদের সঙ্গে আমার আলাপ করানোর কোনো প্রয়োজন নেই। বৈশাখী, দ্বিতীয়বার এই কথা বললে কিন্তু আমি প্রচন্ড রেগে যাব, কারণ আমার কাছে বর্ণালী আর প্রিয়ার মতো তুমিও মেয়ে, তাই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। সুনিতার কথা শুনে বৈশাখী তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। বৈশাখী ডাইনিং রুমে যাওয়া মাত্রই পাত্রকে দেখে হতভম্ব হয়ে যায়। বৈশাখী পাত্রকে দেখা মাত্রই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসে। না না, এ হতে পারে না, রাজীব আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পরে প্রিয়া ম্যাডামের সঙ্গে বিয়ে করতে এসেছে, এটা তো ভাবতেই আমার অবাক লাগছে। বৈশাখী এই বলে অতীতের কথা ভেবে খুব দুঃখী হয়ে যায়। তখনই সুনিতা সেখানে আসে। বৈশাখী, বাইরে পাত্রপক্ষ বসে আছে, তুমি তাদেরকে জলখাবার না দিয়ে এখানে কি করছো? আসলে আন্টি, আমার ছেলেটা অনেক কান্নাকাটি করছিল, আজ ওর একটু শরীরটাও খারাপ, তাই বেশি ঘ্যান ঘ্যান করছে। ও আচ্ছা, ঠিক আছে। বৈশাখী, তোমার ছেলের যখন শরীর খারাপ, তুমি এখানেই থাকো, পাত্রপক্ষের দিকটা নয় আমিই সামলে নিচ্ছি। সুনিতা বৈশাখীকে এই বলে রাজীব এবং তার বাবা মায়ের কাছে আসে। সুনিতা আসা মাত্রই রাজীবের মা কল্পনা বলে, সুনিতা দিদি, আমার আপনার বাড়ি আর পরিবেশ খুব পছন্দ হয়েছে। এবার শুধু রাজীব প্রিয়াকে পছন্দ করে নিলেই বিয়ের কথাটা আগে বাড়ানো যাবে। হ্যাঁ দিদি, আমিও সেটাই চাইছি, একবার দুজন দুজনকে পছন্দ করে নিলে আমরা চিন্তা মুক্ত হব। সুনিতা এই বলে চা জল খাবারের ব্যবস্থা করে। কিছুক্ষণ পরে প্রিয়া সেখানে আসে। প্রিয়াকে দেখা মাত্রই সকলের খুব পছন্দ হয়ে যায়। রাজীব, প্রিয়াকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, এবার তুই বল, তোর কথা মতোই আমরা কাজ আগে বাড়াবো। মা, তোমরা যেটা ভালো বোঝো করো, তোমাদের পছন্দতেই আমার পছন্দ। রাজীবের মুখে এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই সুনিতা প্রিয়াকে বলে, প্রিয়া, আমারও রাজীবকে খুব পছন্দ, আর আমি জানি তোরও রাজীবকে খুবই পছন্দ, তাই বিয়ের কথা আগে বাড়ানোর আগে তোরা একে অপরের সঙ্গে একটু কথা বলে নে, তোরা একটু ভালোভাবে দুজন দুজনকে বোঝার চেষ্টা কর। সুনিতার কথা শুনে প্রিয়া রাজীবকে নিয়ে তার রুমে আসে। রাজীব, আমাকে তোমার পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? না প্রিয়া, বাবা মায়ের খুশিতেই আমি খুশি, তাই আমার বিয়েতে কোনো আপত্তি নেই। রাজীব এবং প্রিয়া দুজনে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে বৈশাখী অতীতের কথা ভেবে কাঁদতে শুরু করে এবং বিয়ের কথা আগে বাড়ার কারণে সে অনেক বেশি দুঃখী হয়ে যায়। প্রিয়া ম্যাডামের বিয়ে পাকা হওয়ার কথা ভেবে আন্টি অনেক বেশি খুশি। এভাবে রাজীবের কথা বলে আমি তাকে কষ্ট দিতে পারবো না, তাই প্রিয়া ম্যাডামের বিয়ে না হওয়া পর্যন্ত রাজীবের থেকে আমাকে লুকিয়ে থাকতে হবে। বৈশাখী এই বলে রান্নাঘরে চলে যায়। অপরদিকে রাজীব প্রিয়াকে বলে, প্রিয়া, বিয়ের ব্যাপারে তো কথা হলো, এবার বলো তুমি কি পছন্দ করো আর কি কি পছন্দ করো না। রাজীব, লং ড্রাইভে যাওয়া, লেট নাইট পার্টি করা আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া আরো অনেক কিছুই আছে যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু জীবনে শুধুমাত্র একটা জিনিস আমার অপছন্দ, সেটা হলো আমাদের বাড়ির কাজের মেয়ে বৈশাখী আর তার ছেলেকে সবসময় বাড়িতে দেখতে পাওয়া। রাজীব প্রিয়ার মুখে বৈশাখীর নাম শোনা মাত্রই হতভম্ব হয়ে যায় এবং কথার মাধ্যমে প্রিয়াকে বৈশাখীর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ওই বৈশাখীর ব্যাপারে আমি তোমাকে বেশি কিছু বলতে পারবো না, ও মায়ের দূর সম্পর্কের আত্মীয় হয়। একদিন হঠাৎ মা কোথা থেকে ওকে তুলে এনে আমাদের বাড়িতে রেখে দিল, তখন থেকে ওকে আমাদের সহ্য করতে হচ্ছে। প্রিয়া রাজীবকে এই বলে ঘরের বাইরে চলে আসে। এদিকে প্রিয়ার মুখে বৈশাখীর নাম শুনে রাজীব বাড়িতে এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে। তখনই বৈশাখীর ছেলেকে সে দেখতে পায়। আরে বাহ, বেবিটি কত কিউট, একদম আমার ছোটবেলার মতো। রাজীব এই বলে সেই শিশুটির কাছে আসে। তখনই রাজীবের মা কল্পনাও সেখানে আসে। রাজীব, তোর বিয়ে পাকা হচ্ছে আর তুই এখানে বসে শিশুটির সঙ্গে খেলা করছিস? ও পুরোপুরি তোরই মতো দেখতে, ছোটবেলায় তুই হুবহু এরকমই ছিলিস। কল্পনা রাজীবকে এই বলে বৈশাখীর ছেলেকে রেখে ডাইনিং রুমে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যেই বিয়ে পাকা হলে রাজীব তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়।
বৈশাখী, তুমি আমার জন্য অনেক লাকি। তোমার এই বাড়িতে আসতে না আসতেই আমার দুই মেয়ে নিজের নিজের সংসারে সেটেল হতে যাচ্ছে। তুমি ভাবতে পারছো আমি আজ কত খুশি। আন্টি, তুমি তো এর থেকে বেশি খুশি সেই দিন হবে যেদিন প্রিয়া ম্যাডাম বিয়ে করে পুরোপুরি নিজস্ব শ্বশুর বাড়িতে গিয়ে সেটেল হয়ে যাবে। বৈশাখী, আমি যদি সেই আশাতেই থাকি তাহলে আমার সেই আশা কোনোদিনও পূরণ হবে না। আন্টি, আপনি এরকম বলছেন কেন? কারণ রাজীবের বাবা আমাদের বাড়ির পাশে একটি নতুন অফিস লঞ্চ করতে যাচ্ছে, যার দায়িত্ব পুরোপুরি রাজীবেরই ওপর। তাই প্রিয়া আর রাজীব বিয়ের পর এখান থেকে কোথাও যাবে না, এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। সুনিতা বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীবের এই বাড়িতে থাকার কথা শুনে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। রাজীবের সঙ্গে একই বাড়িতে নিজের ছেলেকে নিয়ে কিভাবে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সকলের খুশির জন্য আমাকেই এখান থেকে চলে যেতে হবে। বৈশাখী এই বলে ব্যাগ প্যাকিং করতে শুরু করে দেয়। তখনই বর্ণালী এবং সুনিতা সেখানে আসে। বৈশাখী, প্রিয়ার বিয়ের বেশি দিন বাকি নেই, তাই তার বিয়ের কাজ আমাদের সবাইকে মিলেই করতে হবে। তাই বিয়ের তোড়জোড়ে আজ থেকেই লেগে যাও। হ্যাঁ বৈশাখী, আমরা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না, তাই যা করতে হবে আমাদের তিনজনকেই করতে হবে। সময় মতো যেন সব কাজ হয়ে যায়, বিয়ের তোড়জোড়ে যেন কোনো কমতি না থাকে। হ্যাঁ আন্টি, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি অনেক ভালো একজন মানুষ, তাই কাজে যদি কোনো বাধাও আসে আমরা সেটা পার করে প্রিয়া ম্যাডামের বিয়ে কমপ্লিট করব। বৈশাখীর কথা শুনে সুনিতা এবং বর্ণালী অনেক খুশি হয়ে যায়। এইদিকে সুনিতার কথা ভেবে বৈশাখী প্রিয়া ও রাজীবের বিয়ে পর্যন্ত বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। খুব ভালোভাবেই বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয় এবং যখনই রাজীব তার বাবা মায়ের সঙ্গে সুনিতাদের বাড়িতে আসে, বৈশাখী রাজীবের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে থাকে। অপরদিকে রাজীব প্রিয়ার মুখে বৈশাখীর কথা শুনে তাকে ঘরে খুঁজতে শুরু করে। প্রিয়ার মুখে কতবার বৈশাখী নামের কাজের মেয়ের কথা শুনেছি, বহুদিন এই বাড়িতে আসছি, তাকে একবারও তো দেখতে পাচ্ছি না। আজ যতক্ষণ না এই কাজের মেয়েকে দেখছি আমি এখান থেকে যাব না। রাজীব এই বলে বৈশাখীকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এদিকে বাড়িতে রাজীবের আসার কথা শুনে বৈশাখী লুকিয়ে বেড়ায়। আন্টি, কয়েকদিন থেকে আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। রাজীব, কি কথা যেটা বলতে তুমি সংকোচ বোধ করছো? এত বড় বাড়িতে আপনি আর প্রিয়া থাকেন, আপনারা বাড়িতে কোনো চাকর রাখেননি? না রাজীব, বাড়িতে চাকর রাখার কোনো প্রয়োজন পড়েনি। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে বৈশাখী একাই বাড়ির সব কাজ খুব ভালোভাবেই সামলে নেয়। কিন্তু আন্টি, আমি এই বাড়িতে আসার থেকে বৈশাখীকে একবারও দেখতে পাইনি। সে কি এতটাই ব্যস্ত যে অতিথিদের সামনে আসার সময় পায় না? আরে না না, তেমন কিছু ব্যাপার নয়। ও একটু বেশি লজ্জা পায় তো, তাই সহজে কারোর সামনে আসতে চায় না। কিন্তু কয়েকদিন থেকে জানি না কি হয়েছে, ও আমাদের সামনেও ঠিক মতো আসতে চাইছে না। সুনিতা রাজীবকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই প্রিয়া রাজীবের কাছে আসে। রাজীব, তোমার আমাকে দেখতে আসার দিন থেকেই দেখছি তুমি ওই কাজের মেয়ের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড। আরে না না প্রিয়া, তুমি ভুল ভাবছো। তোমাদের মতো সেও তো বাড়ির সদস্য, তাই একটু আন্টিকে জিজ্ঞাসা করছিলাম, এর বেশি কিছু নয়। রাজীব প্রিয়াকে এই বলে চুপচাপ সেখান থেকে রান্নাঘরের দিকে বৈশাখীকে খুঁজতে চলে যায়। তখনই বর্ণালী রাজীবকে এভাবে রান্নাঘরে যেতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে রাজীব, তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? তোমার কি কিছু প্রয়োজন? হ্যাঁ দিদি, একটু জল তেষ্টা পেয়েছিল, তাই ভাবছিলাম রান্নাঘরে গিয়ে খেয়ে আসি। তুমি এই বাড়ির জামাই, আমরা থাকতে তুমি রান্নাঘরে গিয়ে জল খাবে? এটা দেখতে কি ভালো লাগে? তাই তুমি টেবিলে গিয়ে বসো, আমি এখনই জল নিয়ে যাচ্ছি। আরে না না দিদি, আপনি আমার চেয়ে বড়, এভাবে আপনাকে জল আনিয়ে খাবো এটা ভালো লাগবে না। আমি গিয়ে খেয়ে আসছি, আপনাকে ভাবতে হবে না। রাজীব বর্ণালীকে এই বলে রান্নাঘরের ভেতরে চলে যায়। এদিকে রান্নাঘরে বৈশাখী রান্না করছিল। হঠাৎ সে রাজীবকে রান্নাঘরে আসতে দেখে অবাক হয়ে যায়। অপরদিকে রাজীবও বৈশাখীকে দেখে হতভম্ব হয়ে যায় এবং দুজনে একে অপরকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। এদিকে বৈশাখী রাজীবকে দেখা মাত্রই তাড়াতাড়ি সেখান থেকে নিজের রুমে চলে আসে। না না, এটা হতে পারে না, রাজীব আমাকে দেখে ফেলেছে। আমাকে তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতেই হবে, না হলে আমার কারণে প্রিয়া ম্যাডামের বিয়েটা কেটে যাবে। বৈশাখী এই বলে তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
অপরদিকে রাজীব বৈশাখীকে চলে যেতে দেখে তাকে বাড়িতে খুঁজতে শুরু করে। তখনই সে বর্ণালীকে দেখতে পায়। বর্ণালীদি, তুমি বৈশাখীকে দেখেছো? এখনই ও রান্নাঘরে ছিল, হঠাৎ জানি না কোথায় চলে গেল। কেন, কি হয়েছে রাজীব? তুমি এভাবে ওকে খুঁজছো কেন? দিদি, আমি পরে তোমাদের সব কথা বলবো, কিন্তু এখন শুধু দয়া করে আমাকে বলো বৈশাখী কোথায় আছে। বৈশাখী কোথায় আর থাকবে? ঘরে মনে হয় ওর ছেলের সঙ্গেই আছে। তাহলে ও কোন ঘরে থাকে আমাকে সেটা বলো, আমি ওর সঙ্গে সেখানে গিয়েই দেখা করব। বর্ণালী রাজীবের মুখে বৈশাখীর কথা শুনে হতভম্ব হয়ে যায়, কিন্তু তাকে বৈশাখীর ঘর দেখিয়ে দেয়। এদিকে তাড়াহুড়ো করে রাজীব বৈশাখীর ঘরের ভেতরে আসে। তখনই সে দেখে তার আসার আগেই বৈশাখী বাড়ি ছেড়ে চলে গেছে। না, এ হতে পারে না। এতদিন পর বৈশাখীকে পেয়ে আমি হারিয়ে ফেলতে পারবো না। যেমন করেই হোক ওকে আমাকে খুঁজতেই হবে। রাজীব এই বলে তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং গেটের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে, দাদা, আমাকে বলতে পারবে বৈশাখী কোন রাস্তা দিয়ে গেছে? মালিক, এই কিছুক্ষণ আগে বৈশাখীকে আমি অটো নিয়ে ডান দিকের রাস্তা দিয়ে যেতে দেখেছি। গার্ডের কথা শুনে রাজীব গাড়ি নিয়ে তাড়াতাড়ি তার পিছু নেয়। এদিকে অনেকক্ষণ প্রিয়া রাজীবকে দেখতে না পাওয়ায় তাকে খুঁজতে শুরু করে দেয়। মা, তুমি রাজীবকে দেখেছো? অনেকক্ষণ হয়ে গেল ওকে আমি দেখতে পাচ্ছি না। আমাকে না বলেও বাড়ি চলে গেল না তো? আরে না না প্রিয়া, আমি ডিনারের ব্যবস্থা করছি, এভাবে ও আমাকে না বলে কোথায় যাবে? তখনই বর্ণালী সেখানে আসে। মা, রাজীবকে বাড়িতে এত খোঁজাখুঁজি করার কি আছে? ও কিছুক্ষণ আগে আমাকে বৈশাখীর ঘরের কথা জিজ্ঞাসা করছিল। আমার মনে হয় ও বৈশাখীর ঘরের ভেতরেই আছে। দিদি, এ তুই কি বলছিস? রাজীব ওই কাজে মেয়ে বৈশাখীর ঘরে কেন যাবে? আমার মনে হয় তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না প্রিয়া, আমার কোনো ভুল হচ্ছে না। রাজীবই আমার কাছে বৈশাখী কোন রুমে থাকে সেটা জিজ্ঞাসা করছিল। বর্ণালীর মুখে এই কথা শোনা মাত্রই প্রিয়া প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে তার মাকে বলে, দেখছো তো মা, ওই কুলক্ষী মেয়ের কাণ্ড। মনোজের পরে সে আমার রাজীবকে ফাঁসিয়েছে। প্রিয়া, যদি এরকমই হয় তাহলে তোদের থেকে আগে আমি ওই মেয়েকে বাড়ি ছাড়া করব। সুনিতা প্রিয়াকে এই বলে তার দুই মেয়ের সঙ্গে বৈশাখীর রুমে আসে, কিন্তু সেখানে এসে তারা দেখে বৈশাখী আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দেখছো তো মা, ওই কুলক্ষীর জন্য আজ আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। ও আমার রাজীবকে নিজের জালে ফাঁসিয়ে নিয়ে পালিয়েছে। তুই চিন্তা করিস না বৈশাখী মা, এভাবে রাজীবকে তোর কাছ থেকে ও কেড়ে নিয়ে যেতে পারবে না। আমরা যেমন করে হোক রাজীবকে খোঁজার ব্যবস্থা করছি। সুনিতা প্রিয়াকে এই বলে রাজীবের বাবা মাকে ডাক করায় এবং লোকেদের মাধ্যমে রাজীব ও বৈশাখীকে খুঁজতে শুরু করে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। এরপর রাজীব বৈশাখী এবং তার ছেলের সঙ্গে বাড়ি ফিরে আসে। ছি ছি বৈশাখী, তুই আমার বাড়িতে থেকে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবি আমি জীবনেও ভাবতে পারিনি। তোর প্রিয়ার কথাটাও একবার মনে পড়লো না? বিশ্বাস করো আন্টি, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি এভাবে প্রিয়া ম্যাডামের খারাপ করতে চাইনি। বৈশাখী এই বলে কাঁদতে শুরু করে। তখনই বৈশাখীকে কাঁদতে দেখে রাজীব বলে, আন্টি, বৈশাখীর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একবার আমার কথা শুনে নিন। আমার কথা শোনার পর আপনারা যেটা ঠিক মনে করবেন আমি মেনে নেব। রাজীব, এসব দেখার পর আমার আর কি শুনতে বাকি আছে? আমি তোমাকে কত ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তোমার কাছ থেকে এরকম ব্যবহার পাবো আমি জীবনেও আশা করিনি। আন্টি, বিশ্বাস করুন, আমি কিছুই খারাপ করিনি। খারাপ তো তখন হতো যখন আমি আপনাকে সব সত্যি না বলে প্রিয়াকে বিয়ে করে নিতাম। রাজীব, তুমি কোন সত্যির কথা বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আন্টি, 1.5 বছর আগে আমি খুনের অপরাধী জেলে ছিলাম। রাজীব, এ তুমি কি বলছো? তুমি খুনের অপরাধী জেলে ছিলে? আমাদের আগে বলনি কেন? আপনাদের অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বাবা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে বলার সাহস পাইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছিল। রাজীব সুনিতাকে এই বলে 1.5 বছর আগে বৈশাখীর সঙ্গে তার কিভাবে দেখা হয়েছিল সেই কথাই বলতে শুরু করে। 1.5 বছর আগে বন্ধুদের সঙ্গে গ্রামে গেলে আমার আর বৈশাখীর দেখা হয়, আর প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। আমি বৈশাখীর মামা মামির অত্যাচারের কারণে বৈশাখীকে মন্দিরে বিয়ে করি। বিয়ের পরের দিন আমি শহরে আসার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই আমার বান্ধবী পিয়ালির ফোন আসে। হ্যালো রাজীব, আমি খুব বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। এই সময় আমার তোমাকে খুব প্রয়োজন, তাই তুমি তাড়াতাড়ি ব্লু হেভেন হোটেলের রুম নাম্বার 15-তে চলে আসবে। আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে পিয়ালি, তুমি চিন্তা করো না, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি।
রাজীব পিয়ালিকে এই বলে তার কথা মতো হোটেলের রুম নাম্বার 15-তে আসে। রাজীব হোটেলে আসা মাত্রই সে মেঝেতে একটি মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। হায় ভগবান, এই মেয়েকে আবার খেয়ে মার্ডার করলো। পিয়ালি তো আমাকে এই রুমে আসতে বলেছিল। রাজীব এই বলে হতভম্ব হয়ে যায়। তখনই পুলিশ ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং মার্ডারের অপরাধে রাজীবকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়। আমাকে রিজেক্ট করে ওই গ্রামের মেয়ে বৈশাখীকে ভালোবাসা, এবারে জেলের হাওয়া খেলেই বুঝতে পারবে যে আমাকে রিজেক্ট করে কত বড় ভুল করে ফেলেছে। আন্টি, পিয়ালি আমাকে মার্ডারের মিথ্যে কেসে ফাঁসিয়ে 1 বছর জেলের হাওয়া খাইয়েছে, কিন্তু আমার বাবা মা হার মানেনি এবং পিয়ালির এই মিথ্যে ফাঁস করে আমাকে জেল থেকে মুক্ত করেছে। রাজীবের কথা শুনে তার মা কল্পনা সুনিতাকে বলে, হ্যাঁ সুনিতা দিদি, রাজীব একদম সত্যি কথাই বলছে। আমরা খুব কষ্ট করে পিয়ালির আসল সত্য প্রকাশ করে রাজীবকে জেল থেকে বার করে এনেছি। দিদি, এটা না হয় সত্যি কথা যে রাজীব কোনো অপরাধ করেনি, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে তো সে বৈশাখীকে খোঁজার চেষ্টা করতে পারতো। হ্যাঁ দিদি, রাজীব বৈশাখীকে খুঁজতে তার গ্রামে গিয়েছিল, কিন্তু তার মামা আর মামি রাজীবকে এই বলে তাড়িয়ে দেয় যে তার বিশ্বাসঘাতকতার কারণে বৈশাখী আত্মহত্যা করে নিয়েছে। হ্যাঁ আন্টি, বৈশাখীর আত্মহত্যার কথা শুনে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, আর জীবনে কখনো বিয়ে করব না এটাও ঠিক করেছিলাম, কিন্তু বাবা মা আমাকে অনেক জোর করায় আমি প্রিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। রাজীব এই বলে অনেক দুঃখী হয়ে যায়। তখনই বৈশাখী প্রিয়াকে বলে, বিশ্বাস করো প্রিয়া ম্যাডাম, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি চেয়েছিলাম তোমার আর রাজীবের জীবন থেকে অনেক দূরে চলে যেতে, কিন্তু তা করতে পারিনি। আরে বৈশাখী, ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত। এতদিন আমি তোমার সঙ্গে কতই না খারাপ ব্যবহার করে গেছি, কিন্তু তুমি আমার জন্য নিজের স্বামীকে পর্যন্ত ছাড়তে রাজি ছিলে। সত্যি, তুমি তোমার মামা আর মামির কাছে কতই না কষ্ট করেছো, কিন্তু এই বাড়িতে এসেও আমি তোমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিইনি। আজ এইসব কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। প্রিয়া ম্যাডাম, এসব কথা ভেবে এখন আর দুঃখী হইও না। তুমি অনেক ভালো, আর দেখবে তুমি জীবন সাথীও তোমার মতোই ভালো কাউকে পাবে যে তোমাকে অনেক ভালো রাখবে। ঠিক বলেছো বৈশাখী, আমি সেই ভালো মানুষেরই অপেক্ষায় রয়েছি যে আমাকে অনেক ভালোবাসবে। প্রিয়ার মুখে এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই সুনিতা কল্পনাকে বলে, কল্পনা দিদি, এতদিন বৈশাখী এই বাড়িতে আমার মেয়ের মতোই ছিল, তাই মেয়েকে শ্বশুর বাড়িতে বিদায় আমি এভাবে দেব না, ধুমধাম করে বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়িতে পাঠাবো। সুনিতার কথা শুনে বৈশাখী এবং রাজীব খুব খুশি হয়ে যায়। এদিকে সুনিতা খুব ধুমধাম করে বৈশাখী এবং রাজীবের বিয়ে দেয়। বিয়ের পর বৈশাখী শ্বশুর বাড়িতে তার সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। এদিকে বৈশাখী এত ভালো শ্বশুর বাড়ি পেয়ে তার আগের জীবনের কথা ভেবে মন খারাপ করে নিজেকে বলে, জীবনে এত কষ্ট দেখার পরে যে এত ভালো একটা পরিবার পাবো আমি ভাবতেই পারিনি। এখন বুঝতে পারছি যে গ্রাম থেকে শহরে এসে আমি কোনো ভুল করিনি। বৈশাখী এই বলে অনেক খুশি হয়ে যায় এবং সে তার ছেলে, স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালোভাবে জীবন কাটায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।